জল লাগবে জাস্ট, তাহলেই হবে। ঠিক। আচ্ছা, আগের দিন বোধহয় আমরা প্ল্যানটা পড়েছিলাম, তাই তো? আগের দিন আমরা পুরো প্ল্যানিংটা শেষ করেছিলাম। আজকে আমরা কথা বলবো হচ্ছে ওই কিভাবে লেখা অর্গানাইজ করতে হয় সেটা নিয়ে। হুম? আগের দিন আমরা প্ল্যান কিভাবে করব সেটা নিয়ে পুরোটাই ডিটেইলে বলেছিলাম। আজকে উইল টক অফ দি অর্গানাইজেশন। Organization is nothing but the structure we have. বাবা সহজে বললে এরকম দাঁড়াবে যে একটা লেখা ফান্ডামেন্টালি দেখতে কিরকম হয়। আগের দিন যখন আমরা আচ্ছা, এটা কি পড়া যাচ্ছে আদৌ, না আমি কালারটা চেঞ্জ করলে সুবিধা হয়? পড়া যাচ্ছে। আচ্ছা, ইনস্ট্রাকশন পড়ানোর সময়তে বলেছিলাম যে যে কোনো লেখাকে আমরা মূলত দেখি হচ্ছে ইন্ট্রো, বডি, কনক্লুশন, এইভাবে যে কোনো লেখাকে মূলত আমরা এইভাবে দেখি যে তার একটা ইন্ট্রোডাকশন থাকে, তার একটা বডি থাকে, একটা কনক্লুশন থাকে। এখন কথা হচ্ছে যে এইটার একটা টিপিক্যাল স্ট্রাকচার আছে ইংরেজিতে, ঠিক আছে? মানে ইংরেজি বলে নয় আর কি, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই দিস হ্যাজ গট আ টিপিক্যাল স্ট্রাকচার। জাস্ট এ মিনিট, হ্যাঁ, 1 মিনিট সময় দাও। তো ইংরেজিতে বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটার একটা টিপিক্যাল স্ট্রাকচার আছে এইটাকে সাজানোর। তোমাদের মধ্যে অধিকাংশ বাচ্চারাই জানো, আমার বলার অপেক্ষা রাখে না এসব, তবুও বাবা এটাকে বলে হচ্ছে ইন্ট্রোডাকশন। আর ইন্ট্রোডাকশন যেখানে শেষ হয়, দ্য লাস্ট লাইন অফ ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, সেটার একটা পোশাকি নাম আছে। এটাকে আমরা বলি হচ্ছে থিসিস স্টেটমেন্ট। এছাড়া থাকে হচ্ছে বডি, আর থাকে হচ্ছে কনক্লুশন। ঠিক, একটা আইডিয়াল ফরম্যাট অফ লেখা সেটা জেনারেলি এরকম একটা স্ট্রাকচার নিয়ে তৈরি হয়। যে কোনো লেখার ক্ষেত্রে এটাই হয় আর কি, যে কোনো লেখার ক্ষেত্রে ইরেসপেক্টিভ অফ দি টপিক ইউ চুজ, মোটামুটি ভাবে আমরা ঠিক এই গতিতেই একটা লেখাকে সাজাই আর কি। তার শুরুতে থাকে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, তারপরে থাকে বডি, তারপরে থাকে হচ্ছে কনক্লুশন। আমি এই প্রত্যেকটা প্যারাগ্রাফকে তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাবো যে এক্স্যাক্টলি এরা কিভাবে অপারেট করে, মানে এদের মধ্যেকার সম্পর্কগুলো সম্পর্কে আমি একটা স্পষ্ট ধারণা দেবো আর কি। তাই এই পর্যন্ত নিশ্চয়ই কোনো সমস্যা নেই? এই পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার হচ্ছে কি? স্যার থিসিস স্টেটমেন্ট মানেটা কি? থিসিস স্টেটমেন্ট মানে হচ্ছে আলোচনার মূল বিষয়বস্তু, আলোচনার মূল বিষয়বস্তু যেটাকে নিয়ে আমরা এই পুরো ডিসকাশনটাকে কন্টিনিউ করবো আর কি। আগের দিনকে বলেছিলাম মনে আছে, থিম, ইনস্ট্রাকশন আর রেস্ট্রিকশন। ওই যে রেস্ট্রিকশন কথাটা বলেছিলাম, দ্য আদার ওয়ে, এটাই হচ্ছে থিসিস স্টেটমেন্ট, কিন্তু সেটা লেখার একটা বিশেষ ধরন আছে। হ্যাঁ, সেই থিসিস স্টেটমেন্ট লেখার একটা বিশেষ ধরন আছে, সেই ধরনটাকে আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে। যে কোনো লেখা এইভাবে তৈরি হয় বাবা। একদম প্রথমে আমরা কথা বলছি হচ্ছে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ নিয়ে। হ্যাঁ, একদম প্রথমে আমরা কথা বলছি ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ নিয়ে। ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা ফান্ডামেন্টালি দেখতে হয় এরকম একটা ইনভার্স পিরামিডের মতন। আর এখানে 3টে কম্পোনেন্ট থাকে। যে কোনো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের 3টে কম্পোনেন্ট হয়, ইনভার্স পিরামিডের মতন দেখতে হয়। একটাই প্যারাগ্রাফ কিন্তু তার লেয়ার হবে হচ্ছে 3টে।
প্যারাগ্রাফ একটাই, তার লেয়ার তিনটে থাকে। এই যে তিনটে লেয়ার, এর শুরুটাকে আমরা বলি হচ্ছে হুক স্টেটমেন্ট, তারপরেরটাকে আমরা বলি হচ্ছে ব্রিজ, আর তারপরেরটাকে আমরা বলি হচ্ছে থিসিস স্টেটমেন্ট। হলো? হুক স্টেটমেন্ট কি জিনিস? হুক স্টেটমেন্ট হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অন দ্য থিম। আগের দিনকে পড়েছিলাম মনে আছে? থিম, ইনস্ট্রাকশন আর রেস্ট্রিকশন। তার একদম শুরুতে পড়েছিলাম মনে আছে? থিম বলে একটা লাইন। ওই যে থিমটা বলেছিলাম বাবা, থিম সম্পর্কে জেনারেল স্টেটমেন্ট। থিম সম্পর্কে জেনারেল স্টেটমেন্ট। জেনারেল স্টেটমেন্ট মানে সেখানে তুমি কোনো অহেতুক ডিটেল অ্যাড করতে যাবে না। অহেতুক কোনো ডিটেল যে অ্যাড করবে না, তাতে তোমার যে রেফারেন্স তৈরি হবে আর কি, দ্যাট উই কল হুক স্টেটমেন্ট। একটা এক্সাম্পল দিয়ে বলি। আগের দিনকে একটা টপিক পড়েছিলাম মনে আছে আমরা? ওই ইউজ অফ অ্যানিমালস। হ্যাঁ, সেখান থেকে আমি এমন কোনো কথা লিখতে পারি, সিন্স দ্য অ্যাডভেন্ট অফ civilization, animals have been subjected to inhuman cruelty। লেখা যায় এরকম। তার মানে এই যে অ্যানিমালের উপরে হিউম্যান ডমিনেন্স, হেজিমনি যেটা তৈরি হয়েছে আর কি, এটা কোনো মার্কিনী আমদানি নয়, বা রিসেন্ট পাস্টে গ্লোবালাইজেশনের থ্রুতে এসছে এরকম ভাবার কোনো কারণ নেই। আমরা যখন গুহায় থাকতাম তখন সন্ধ্যাবেলায় আগে আমাদেরকে বেরোতে হতো, বাঘ সিংহ হাতের সামনে যাকে পেতাম তাকে মেরে পুড়িয়ে খেয়ে নিতাম। তার মানে এই যে হিউম্যান হেজিমনি ডেভেলপ করেছে, এটা কোনো রিসেন্ট ট্রেন্ড নয় আর কি, এটা সভ্যতার আদি পর্ব থেকে চলে এসছে। হ্যাঁ, এখন হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ওরিয়েন্টেশন, অর্গানাইজেশন চেঞ্জ হয়েছে, বাট দ্য ফ্যাক্ট রিমেইন আনচেঞ্জ, তাই না? তো এখন আমরা পোলট্রি ফার্ম তৈরি করে নতুন অপশন তৈরি করেছি, যাতে আমরা এই অপশনটাকে কাল্টিভেট করতে পারি, যাতে কোনোদিন পোলট্রি কম না পড়ে যায়। কিন্তু কথা হচ্ছে যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম এই অভ্যেস আমরা দীর্ঘদিন ধরে মেনটেন করে নিয়ে এসেছি, তাই না? তো এখানেও সিন্স দ্য অ্যাডভেন্ট অফ সিভিলাইজেশন অ্যানিমালস হ্যাভ বিন সাবজেক্ট টু ইনহিউম্যান ক্রুয়েলটি, তুমি শুরুতেই লিখে দিলে। তাই এটা হচ্ছে আমাদের টপিকের থিম। থিম কি ছিল বাবা? ইউজ অফ অ্যানিমালস। ঠিক আছে? তাহলে অ্যানিমাল গুলোকে আমরা নিজেদের প্রয়োজনে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করেছি, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যে ব্যবহার করেছি, তো এই যে ইউজ কথাটা বলে দিয়েছে, হ্যাঁ, এবার কথা হচ্ছে যে ইউজ তো কখনো মানে ইউনিফর্মাল ডিরেকশনে এগোয়নি, তাই না? সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে প্রয়োজন তৈরি হয়েছে আর কি, যে মানুষ যদি কেবলমাত্র মানে গুহার মানুষ যদি কেবলমাত্র নিজেদের ফুড ফায়ার রেস্ট নিয়ে খুশি থাকতো, তাহলে আজকে আইফোন দেখতাম না আমরা। তার মানে সভ্যতায় মানুষের জীবনে কনস্ট্যান্ট ডিমান্ড তৈরি হয়েছে, সেই ডিমান্ডকে মিট করার জন্য একটা নতুন নতুন ইনোভেশন তৈরি হয়েছে। তা শুরুতে আমরা কেবলমাত্র অ্যানিমালদেরকে ব্যবহার করেছি হচ্ছে খাওয়ার স্বার্থে, কিন্তু দেখা গেছে যে এখন মানুষের জীবনে প্রয়োজন বেড়েছে, তার প্রয়োজন যখন বেড়েছে নিশ্চয়ই অ্যানিমালকে আমরা বিভিন্নভাবে পারপাসে ব্যবহার করেছি। নাও দ্য পয়েন্ট ইজ, তোমাকে এই জায়গাটায় এই ইউজ কথাটাকে লিখতে হবে যে তুমি কি কি ভাবে অ্যানিমাল গুলোকে ব্যবহার করছো। ঠিক আছে? তাহলে ভাবো যে অ্যানিমাল গুলোকে আমরা কি কি ভাবে ব্যবহার করেছি। ফুড প্রোডাক্ট,
ইউটিলিটি প্রোডাক্ট করেছি, এছাড়া করেছি হচ্ছে ট্রান্সপোর্টেশন, এছাড়া করেছি হচ্ছে অ্যামিউজমেন্ট, এছাড়া করেছি হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ, তাই না? ব্রিজ ইজ দ্য ওয়ান দ্যাট কানেক্টস দি হুক স্টেটমেন্ট টু দি থিসিস স্টেটমেন্ট। বুঝতে পারলাম? ব্রিজের কাজ হচ্ছে হুকের সঙ্গে থিসিস স্টেটমেন্ট, যেটা মূল আলোচনার বিষয়বস্তু, এটাকে ও কানেক্ট করে, দ্য কন্ডুইট, এইটাকে আমরা বলি হচ্ছে ব্রিজ। ঠিক আছে? একটাই প্যারাগ্রাফ, তার 3টে লেয়ার কাজ করে সেখানে। একটু বড় পরীক্ষা দিতে গেলে যখন এসে টেসে থাকে আর কি, তখন 4টে লেয়ারে পড়াতে হয় এটা, কিন্তু আপাতত 3টে লেয়ারে তোমাদের কাজ হয়ে যাবে। এইবারে খেয়াল করে দেখো, এটা খুব মজার জিনিস আর কি, এই যে প্রথম যে 4টে অপশন আমরা পেয়েছিলাম, এগুলো নিয়ে কিন্তু আমাদের থেকে কোনো আলোচনা চাইনি, কারণ টপিকটা বলেছিল ইউজ অফ অ্যানিমালস ইন সায়েন্টিফিক রিসার্চ। তাহলে বাবা, যেখানে আমাদের থেকে প্রথম 4টে চাইনি, তুমি শুধু কমা দিয়ে মেনশন করে রেখে দাও যে এইভাবে অ্যানিমেল গুলোকে আমরা ব্যবহার করি, কিন্তু এটা আলোচনার বিষয়বস্তু নয়, তাই না? তাহলে আলোচনার বিষয়বস্তু কি? আলোচনার বিষয়বস্তু হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ। ভেবে দেখো, এই সায়েন্টিফিক রিসার্চ অন দ্য আদার হ্যান্ড, এটা কিন্তু আমাদের লেখার রেস্ট্রিকশনও বটে। বুঝতে পারলাম? তাহলে যে জার্নিটা আমরা শুরু করেছিলাম হচ্ছে থিম থেকে, সেটা এসে থামলো কোথায়? রেস্ট্রিকশন। দিস ইজ হাউ উই ড্রাফট অ্যান ইন্ট্রোডাকশন। এইভাবে আমরা একটা ইন্ট্রোডাকশনকে ড্রাফট করি। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? কোথায় কোথায় বুঝতে অসুবিধা হলো বলে দাও। স্যার, লাস্ট যে পয়েন্টটা, সেখানে শুধুই সায়েন্টিফিক রিসার্চ নিয়ে বলবো নাকি অ্যানিমেলদের ব্যবহার সায়েন্টিফিক রিসার্চে বলবো? অ্যানিমেলদের ব্যবহার কথাটা তো তুমি শুরুতেই লিখে ফেলেছিলে, সুতরাং অ্যানিমেলদের ব্যবহার সায়েন্টিফিক রিসার্চে। আচ্ছা, ঠিক আছে। তাই না? স্যার হ্যাভ বিন এর পর ওটা কি স্যার? কোনটা বাবা? স্যার এইদিকে মানে ওই থিম ইউজের। have been subjected to inhuman cruelty ওকে স্যার। subjected to আর এই ব্রিজে ট্রান্সপোর্টেশনের পর কি স্যার এটা? amusement Okay, AMUSEMENT। চিড়িয়াখানা তৈরি করেছি আমরা, পাখিদেরকে বাড়িতে খাঁচায় আটকেছি, সে তার বিভিন্ন সব মেথড আর কি। সার্কাসে নিয়ে গেছি আমরা বাঘ, ঘোড়া, হাতি, ভাল্লুক সবাইকে। ঠিক আছে? বাঘকে আমরা লাঠির ভয়ে চেয়ারে বসিয়ে দিয়েছি। আমরা জানি, ডেসপাইট নোয়িং দ্য ফ্যাক্ট, যে বাঘ বনে থাকলে কি ভয়ঙ্কর, প্রায় এসে লোকজনকে তুলে নিয়ে চলে যাচ্ছে, অথচ সেই বাঘকে আমরা একটা ছোট লাঠির ভয়ে চেয়ারে তুলে বসিয়ে দিয়েছি, তাই না? তো কথা হচ্ছে যে এগুলো মানুষ প্রত্যেকটাই করেছে হচ্ছে নিজের নিজের অ্যামিউজমেন্টের অপশন তোলার জন্য। মানুষ গরু, কুকুর, ছাগল বাড়িতে পুষে যখন বোর হয়ে গেছে, তখন ভেবেছে চলো বাঘকেও পোষা যাবে। বোঝা গেছে এই পর্যন্ত? এগোবো এখান থেকে। আচ্ছা, এইখানে থিসিস স্টেটমেন্ট কি লিখতে হবে আমি এ সম্পর্কে একটু পরে আসছি, হ্যাঁ? তার আগে আমরা একবার বডি থেকে ঘুরে আসি। বডি থেকে ঘুরে আসলে তারপর এখানে এসে আমাদের বুঝতে সুবিধা হবে। মানে ইন্ট্রোডাকশনে আমি যেরকম এখানে একটা অপশন দিয়ে দিলাম তোমাকে, এই যে এখানে যেরকম আমি একবার লিখে দিলাম, তাহলে এটার এগেনস্টে আমি এটা লিখলেও সুবিধেই হতো যে এখানে কি লিখতে হবে, কিন্তু আমি সেটা একটু বাদে লিখবো। এটা সম্পর্কে আমি এখনই লিখতে চাইছি না, তার কারণ তার আগে একবার বডিটা বলে নেওয়াটা ওয়াইজ হবে। বাচ্চারা, এখানে আমরা কথা বলবো হচ্ছে একটা লেখার বডি নিয়ে। ঠিক আছে? বডি মানে জানো, এটা আমার আর বলার কিছু নেই আর কি, যে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বডি। ঠিক আছে?
যেখানে মূল আলোচনাটাকে আমরা কনসলিডেট করি আর কি, দ্যাট ইজ দ্য বডি উই হ্যাভ। এবার বডি বলতে যেটা মাথায় আসে সেটা হচ্ছে বডি স্ট্রাকচার। এইটা খুব ঝামেলার জিনিস। পুরো বোর্ডটা দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ। বাচ্চারা, বডি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মূলত দ্য স্ট্রাকচার অফ বডি। হ্যাঁ, জেনে রাখো, এটা তোমাদের বুঝতে সুবিধে হবে যে বডি ফান্ডামেন্টালি 4 রকমের হয়, বুঝলে? মোট 4 রকমের বডি আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? ইংরেজি যখনই আমরা লিখছি তখন আমরা বেসিক্যালি 4 রকম ভাবে বডি লিখতে পারি। এই যে 4 রকম ভাবে বডি লিখি, 4টের স্পেসিফিক ধরন। একটাকে আমরা বলি হচ্ছে ডিভিশন, একটাকে আমরা বলি হচ্ছে কজ এফেক্ট, একটাকে আমরা বলি হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট, একটাকে আমরা বলি হচ্ছে প্রবলেম অ্যানালিসিস সলিউশন। হয়েছে? মোট 4 রকম বডি হয়। কি কি বললাম বাবা? ডিভিশন বললাম শুরুতে, তারপরে বললাম কজ এফেক্ট, তারপরে বললাম কম্পেয়ার কন্ট্রাস্ট, তারপরে বললাম প্রবলেম অ্যানালিসিস সলিউশন। এই 4টে টাইপ হয় বডির। তার মধ্যে আমরা যেটা করি আর কি সেটা হচ্ছে ডিভিশনের ক্ষেত্রে দেখো, এইগুলোর ক্ষেত্রে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ সব একটা করে, কনক্লুশন প্যারাগ্রাফও সব একটা করে, ঠিক আছে? কনক্লুশন প্যারাগ্রাফ সব একটা করে। এবারে হয় কি, বডি প্যারাগ্রাফ নিয়ে গন্ডগোল হয়, ঠিক আছে? বডি প্যারাগ্রাফ নিয়ে গন্ডগোল হয়। কিরকম? বডি প্যারাগ্রাফ ডিভিশন মেথডের ক্ষেত্রে লিখতে হয় হচ্ছে 3টে, কজ এফেক্ট যদি লেখো তাহলে লিখতে হয় 2টো, কম্পেয়ার কন্ট্রাস্ট লিখলে লিখতে হয় 2টো, প্রবলেম অ্যানালিসিস সলিউশন লিখলে লিখতে হয় হচ্ছে 1টা, ঠিক আছে? তাহলে তুমি কি টাইপে লেখাটাকে চুজ করছো, কি টাইপে তুমি লেখাটাকে লিখতে চাইছো তার উপরে ডিপেন্ড করবে তোমার টোটাল নাম্বার অফ প্যারাগ্রাফ তুমি কি ব্যবহার করবে। সেক্ষেত্রেও মাথায় রাখো, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন সব ক্ষেত্রে একটা করে প্যারাগ্রাফই নেবে, তার বেশি নেবে না। কিন্তু বডি প্যারাগ্রাফটা সিগনিফিকেন্টলি ডিপেন্ড করে দ্য টাইপ অফ রাইটিং দ্যাট ইউ হ্যাভ অপটেড ফর। তুমি যেভাবে জিনিসটাকে চুজ করেছো, যেভাবে লিখতে চাইছো, অন দ্য বেসিস অফ দিস ডিপেন্ড করে তোমার বডিতে এক্স্যাক্টলি কটা প্যারাগ্রাফ আসবে। বুঝতে পারলাম? এটা লেটারের ক্ষেত্রেও সত্য, এটা রিপোর্টের ক্ষেত্রেও সত্য, এটা কম্পোজিশন লেখার ক্ষেত্রেও সত্য। 3টের ক্ষেত্রেই একই জিনিস, ঠিক আছে? এবার আমি প্রত্যেকটা টাইপের একটা করে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেক টাইপের একটা করে এক্সাম্পল দিয়ে দেবো, বুঝতে সুবিধা হবে। ধরো একদম প্রথমে আমি লিখেছিলাম হচ্ছে ডিভিশন, একদম প্রথমে লিখেছি। এবার তোমাকে বুঝতে হবে বাবা, এই ডিভিশন মেথডে ধরো আগের দিনকে একটা টপিক বলেছিলাম আমি,
ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন ইন্ডিয়া। ঠিক আছে? আমি ফর এন এক্সাম্পল আমি ধরো এরকম দুটো ছোট টপিক দিয়ে তোমাদেরকে এক্সাম্পলটা বোঝাচ্ছি। ধরো আমি বোঝার সুবিধের জন্য এখানে একটা টপিক দেখালাম, আবার ধরো বোঝার সুবিধের জন্য এখানে একটা টপিক দেখালাম। হয়েছে? এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3, এটাও তাই। ঠিক আছে? 3টে বডি প্যারাগ্রাফ। এইবারে ধরো প্রথম ক্ষেত্রে আমার হাতে টপিক রয়েছে হচ্ছে, ধরো রয়েছে হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, আর ধরো আরেক দিকে আমার কাছে টপিক রয়েছে হচ্ছে ধরো রয়েছে হচ্ছে ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন ইন্ডিয়া। হ্যাঁ বাবা, এই টপিকগুলোর এগেনস্টে আগের দিনকে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমাদের একটা বায়াস তৈরি হয়। হয়েছে? আমাদের একটা বায়াস তৈরি হয়। বায়াস মানে হচ্ছে হ্যাঁ না ঠিক ভুল সত্যি মিথ্যে ভালো মন্দ এরকম একটা ব্যাপার থাকে আর কি। ঠিক আছে? যদি উইমেন এম্পাওয়ারমেন্টের প্রশ্ন আসে তাহলে তোমার কি মনে হয় যে বাবা তুমি কোন দিকে থাকবে? ইয়েস এর দিকে থাকবে নাকি নো এর দিকে থাকবে? টপিক যদি হয় উইমেন এম্পাওয়ারমেন্ট তাহলে তুমি কোন দিকে থাকবে? ইয়েস এর দিকে থাকবে। তার মানে তোমার যে বায়াস তৈরি হবে সেটা একটা অ্যাফার্মেটিভ বায়াস হবে। ঠিক? আচ্ছা, যদি হয় ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন ইন্ডিয়া তাহলে এই টপিকের ক্ষেত্রে তোমার বায়াস কিরকম হবে? অ্যাফার্মেটিভ হবে নাকি নেগেটিভ হবে? নেগেটিভ। চমৎকার। আশা করছি প্রত্যেকেই এই ব্যাপারটা এগ্রি করবে। হ্যাঁ, যে কোভিড এর ক্ষেত্রে আমাদের বায়াস নেগেটিভ হবে আর উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ হবে। এটা খুব মজার জিনিস এবার শুনবে, মানে দিস উইল জাস্ট ব্লো ইউর মাইন্ড। এরকম হয় যে টপিকগুলোর ক্ষেত্রে দেখছো যে বায়াস অ্যাফার্মেটিভ আসছে সেই টপিকগুলোর ক্ষেত্রে আমরা প্রথম প্যারাগ্রাফকে অ্যাফার্মেটিভ টোনে রাখি, লাস্ট প্যারাগ্রাফকেও অ্যাফার্মেটিভ টোনে রাখি, কিন্তু মাঝের প্যারাগ্রাফটাকে আমরা একটা নেগেটিভ টোনে রাখি। whereas যেখানে বায়াসই নেগেটিভ সেখানে ফার্স্ট প্যারাগ্রাফ নেগেটিভ টোনে থাকে, লাস্ট প্যারাগ্রাফও নেগেটিভ টোনে থাকে, মাঝখানের প্যারাগ্রাফটা টেক্স অ্যান অ্যাফার্মেটিভ টোন। এটা একটা আজব শৃঙ্খলা আর কি। ঠিক আছে? আগে যেরকম লিখতাম আমরা ছেলেবেলায় সমস্ত অ্যাফার্মেটিভ পয়েন্টগুলো এক জায়গায়, সমস্ত নেগেটিভ পয়েন্টগুলো ওই যে এক জায়গায়, দোজ ডেজ আর গন। ঠিক আছে? সেইভাবে এখন আর এসে লেখা হয় না। এখন এসে লেখার ধরন পদ্ধতি সবই বদলেছে। কেন বদলেছে তার একটা লজিক্যাল রিজন আছে। এটা ডিভিশন নিয়ে কথা বলছি আমরা। হ্যাঁ, এই ডিভিশন মেথড নিয়ে আমরা কথা বলছি। তার কারণটা হচ্ছে খুব যত্ন করে শুনবে। ধরো আমি ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন ইন্ডিয়ার কথা বলছি। ধরো আমি একদম প্রথমে লিখলাম হচ্ছে দ্য কন্ডিশন অফ সোসাইটি। হয়েছে? The Indian society during that COVID-19 period got badly disintegrated, তাই না? সোসাইটি লেভেলে কি হয়েছে? ধরো ডোমেস্টিক ভায়োলেন্সের পরিমাণ বেড়ে গিয়েছিল, সেখান থেকে ভীষণ রকমভাবে স্ট্রেটিফিকেশন ডেভেলপ করেছে, এলিয়েনেশন ডেভেলপ করেছে আর কি, ফর দ্যাট ম্যাটার। এলিয়েনেশন মানে আমরা অনেক বেশি ডিসইন্টিগ্রেট হয়ে পড়েছি আর কি। আমাদের রাইট টু মুভমেন্ট ওয়াজ কম্প্রোমাইজড। সেই সময়তে জেন্ডার ভায়োলেন্স অত্যন্ত রকমভাবে বেড়ে গেছে। তাহলে খারাপের পরিমাণ নিঃসন্দেহে অনেক বেশি। ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলছি আর কি, সেগুলোও বেড়েছে। তো খারাপের পরিমাণ নিঃসন্দেহে বেশি, মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েছে আর কি। হ্যাঁ, কারণ কাজকর্ম ছিল না, মানুষ করবে কি? তো কথা হচ্ছে যে সেটা যেরকম একদিক থেকে ডেভেলপ করেছে, মেন্টাল হেলথ আমাদের কম্প্রোমাইজড হয়েছে। তো তুমি দেখবে যে খারাপের পরিমাণ সোসাইটির জায়গা থেকে অনেক বেশি, তাই না?
তাহলে তুমি যখন লিখবে যে ওভারঅল সোসাইটির হেলথ আমাদের সে সময়তে ডিপ্লিট করেছে, সে সময়তে খারাপ হয়েছে, হওয়ার পরে তার এগেনস্টে তুমি কিছু সাপোর্টিং আর্গুমেন্ট দেবে। ওই সাপোর্টিং আর্গুমেন্ট বলে দিলাম যে কি কি হয়েছে, সেগুলো তুমি পরপর লিখে দেবে, তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে সোসাইটির হেলথ খারাপ হয়েছে। কিন্তু আবার এটাও ঠিক, আগের দিনকে বলেছিলাম মনে আছে যে ভাই তুমি তো সিভিল সার্ভেন্ট, তুমি কখনো কোনো টপিকের এগেনস্টে আনলেস ইউ জাজ বোথ দি সাইডস তুমি কখনো অ্যাবসলিউট রিমার্ক তৈরি করতে পারো না যে সমস্ত কিছু খারাপই হয়েছে, সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে, সব গোল্লায় গেছে, কথা বলতে পারবে না। উল্টো দিকে নিশ্চয়ই কিছু ভালো হয়েছে। কি ভালো হয়েছে? তুমি দেখবে যে ওয়ার্ক ফ্রম হোম হলে এর মাধ্যমে ফ্যামিলি বন্ডিং ডেভেলপ করেছে। তুমি দেখবে সেই সময়তে সোশ্যাল সার্ভিস ডেভেলপ করেছিল। হ্যাঁ, লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে যাদের অ্যাফেক্টেড হচ্ছে তাদের বাড়িতে কেউ অক্সিজেন পৌঁছে দিচ্ছে, কেউ খাবার পৌঁছে দিচ্ছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। হ্যাঁ, যারা এগুলো পৌঁছে, হ্যাঁ বলো। না হ্যাঁ স্যার আপনাকে, বলো বলো শুনছি। হ্যাঁ সেই জন্য অনেক পজিটিভ দেখা গিয়েছিল, হুম, ঠিক। সেটাই বলবো। হ্যাঁ, তার মানে এর উল্টো দিকের পয়েন্ট অফ ভিউ এক্সিস্ট করছে। মাথায় রাখবে বাবা, তুমি যখন মূল প্যাসেজটাকে নেগেটিভ টোনে পাঠিয়েছো, তখন প্যাসেজ যেখানে শেষ করবে সেই জায়গাটাতে আমরা লিখব হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট। খুব ছোট হলেও একটা বা দুটো পয়েন্টের মাধ্যমে এর উল্টো দিকের পয়েন্ট অফ ভিউ দেখিয়ে রাখবে। হয়েছে? উল্টো দিকের পয়েন্ট অফ ভিউ দেখিয়ে রাখবে। তাহলে খেয়াল করে দেখো মূল প্যাসেজের টোনটা কোন দিকে। খেয়াল করে দেখো বাবা, মূল প্যাসেজের টোন হচ্ছে নেগেটিভ, আর নেগেটিভের কাউন্টার সাইড কিরকম হবে? যদি মূল টোনটা নেগেটিভ হয় তার কাউন্টার অ্যাসপেক্ট কিরকম হবে? অ্যাফার্মেটিভ হবে। তাহলে এই যে এখানে অ্যাফার্মেটিভ একটা কাউন্টার তৈরি করলে তুমি দেখলে পরের লাইনে আসাটা কত সুবিধে হয়ে গেল আমাদের জন্য, পরের প্যারাগ্রাফে চলে আসাটা। জাস্ট ওই পেজটা মেনটেন করলেই হয়ে যাবে। এইবারে ধরো পরের প্যারাগ্রাফে আমি লিখছি হচ্ছে, ধরো লিখলাম হচ্ছে মেডিকেল, বা ধরো লিখলাম হচ্ছে এনভায়রনমেন্ট। দেখো মেডিকেলের ক্ষেত্রে এবার এই প্যাসেজের টোন তো সব অ্যাফার্মেটিভ, তাই না? তাহলে তোমাকে ভালোগুলো সব বলতে হবে। হ্যাঁ, বলো বাবা মেডিকেলে তাহলে ভালো কি হয়েছে? ওই সময়তে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ভ্যাকসিন তৈরি হয়েছে হুড়মুড় করে, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে খুব তাড়াতাড়ি, আমাদের মধ্যে মেডিকেল অ্যাওয়ারনেস বেড়েছে, তাই না? এই সমস্তগুলো বেটার হয়েছে। এনভায়রনমেন্টালি কি ভালো হয়েছে? ওজোন লেয়ার ডিপ্লিশন কমেছে, ফরেস্ট কভার বেড়েছে, পলিউশন কমেছে। ঠিক। মেডিকেলি যদি ভাবো তাহলে আমাদের মধ্যে হার্ড ইমিউনিটি ডেভেলপ করেছে। আগে আমরা জল দিয়ে হাত ধুয়েই খাবার খেয়ে নিতাম, তারপরে আমরা আমাদের পার্সোনাল হাইজিন, কমিউনিটি হাইজিন ডেভেলপ করেছে। আমরা এখন ওই কি বলে তোমার ওই স্যানিটাইজার ব্যবহার করা শিখেছি। তার আগেও করতাম, বিচ্ছিন্নভাবে করতাম, তারপরে হয়তো অনেক বেশি ব্যাপারটা প্রমিনেন্ট জোরালো হয়েছে, ফরফ্রন্টে এসছে এই ধরনের অ্যাওয়ারনেস গুলো। তো সেগুলো সব অ্যাফার্মেটিভ টোন তৈরি করেছে। তাহলে স্বাভাবিক যে আমরা যদি প্যাসেজের মূল টোনটাকে অ্যাফার্মেটিভ রাখি আর কি, তাহলে বাবা এর যে কাউন্টার আর্গুমেন্ট তৈরি হবে, কাউন্টার আর্গুমেন্ট তাহলে কিরকম হবে? নেগেটিভ হবে। সাবাস। তাহলে কাউন্টার আর্গুমেন্টে তুমি কি লিখবে? কাউন্টার আর্গুমেন্টে লিখবে যে দুটো সমস্যা ডেভেলপ করেছে। একটা হচ্ছে মেডিকেলের সমস্যা, যেটা সেটা হচ্ছে আমরা ডাক্তারের কাছে না গিয়ে সরাসরি ওষুধের দোকান থেকে গিয়ে ওষুধ খেয়েছি। এতে যেটা হয়েছে আর কি সেটা হচ্ছে এএমআর নামে একটা সমস্যা ডেভেলপ করে গেছে। এএমআর হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। তার মানে বেশিরভাগ সেকেন্ড জেনারেশন বা ক্লাস 2 অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে এই মুহূর্তে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। সুতরাং আমাদের খুব তাড়াতাড়ি থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক আমাদেরকে নিয়ে আসতে হবে, না হলে জাস্ট জ্বর হবে আর আমরা মরে যাবো। কোনো অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কাজ করবে না। এটা একটা ক্রাইসিস। এনভায়রনমেন্টের জায়গা থেকে কি হয়েছে? প্রচুর পরিমাণে ওই পিপি কিট, মাস্ক, মানে বায়ো ওয়েস্ট যেগুলোকে বলে আর কি, সেগুলো সে সময়তে রাস্তায় এদিক ওদিক জাস্ট ঘুরে বেরিয়েছে আর কি। সেখান থেকেও বেশ কিছু ইনফেকশন ডেভেলপ করেছে।
তো এইগুলো হচ্ছে মূল সমস্যার জায়গা। আদারওয়াইজ ভালোগুলো আমরা শুরুতে লিখে দিয়েছি, অল্প কিছু পয়েন্ট, একটা দুটো পয়েন্ট কাউন্টার আর্গুমেন্টে রেখে আমরা আমাদের ওপিনিয়নকে ব্যালেন্স করার চেষ্টা করলাম, যে ভাই সব খারাপ হয়ে গেছে, সব অস্তে গেছে, এরকম নয়, টুকটাক কিছু ভালো হয়েছে। হলো। এইবারে দেখো, এই নেগেটিভটা লিখে দেওয়াতে আমার এই পরের প্যারাগ্রাফে আসতে খুব সুবিধা হলো। ঠিক আছে, পরেরটায় আসতে আমার খুব সুবিধা হয়ে গেল। পরেরটায় আমি কি লিখবো? পরেরটায় আমি লিখবো হচ্ছে ইকোনমি। তো বাবা, ইকোনমির এগেনস্ট সাপোর্টিং আর্গুমেন্টে কি লিখবো? ইকোনমিতে কি কি হয়েছে? সে সময়তে প্রচুর পরিমাণে জিডিপি লস হয়েছে, ব্ল্যাক মার্কেটিং হয়েছে ভয়ানক রকম ভাবে, সে সময়তে আনএমপ্লয়মেন্ট বেড়ে গিয়েছিল, ডিএমপ্লয়মেন্ট বেড়েছে, প্রচুর লোকের জব লস হয়েছে, মাইগ্রেন্ট লেবারারদের একটা ইস্যু হয়েছিল আর কি, সেটা মারাত্মক হয়েছে। এছাড়া আমাদের ইকোনমিক ডিভাইড বেড়েছে, ডিজিটাল ডিভাইড বেড়েছে, স্কুল কলেজগুলো বন্ধ ছিল, নিউট্রিশন ডেফিসিট হয়েছে। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া যথেষ্ট পরিমাণে যেগুলো পাওয়া উচিত ছিল, আমাদের নর্মাল হাইজিন আমরা মেনটেন করতে পারিনি সেই সময়তে, এসবগুলো হয়েছে আর কি। তাহলে এগুলো সব নেগেটিভ। এইখানে একটা খুব মজার জিনিস খেয়াল করবে, দিস ইজ দ্য লাস্ট প্যারাগ্রাফ, কিন্তু এই প্যারাগ্রাফের ক্ষেত্রে মনে রাখবে, নো কাউন্টার আর্গুমেন্ট। লাস্ট প্যারাগ্রাফে আমরা কোনো কাউন্টার আর্গুমেন্ট লিখি না। কেন লিখি না গো? তার কারণ হচ্ছে এই যে নেগেটিভ পয়েন্ট অফ ভিউ, এখান থেকে আমাকে এই নেগেটিভ বায়াসে তো পৌঁছতে হবে। যদি বাই এনি চান্স আমি এখানে অ্যাফার্মেটিভ কিছু লিখে ফেলি, তাহলে টোনটা ফ্লিপ হয়ে যাবে। যাতে সেটা না হয়, জাস্ট টু মেনটেন দিস কন্টিনিউয়েশন, সেই জন্য মূল প্যাসেজের ভাব যেটা নেগেটিভ, এখানে আর কোনো কাউন্টার আর্গুমেন্ট অ্যাড করবে না, না করে সোজা নেগেটিভ থেকে সুতরাং নেগেটিভই হয়েছে এই জায়গায় চলে আসবে। বুঝতে পারলাম? স্যার সেকেন্ড প্যারাগ্রাফটা তাহলে আমরা মানে 90% পজিটিভই লিখছি, কিন্তু লাস্ট কয়েকটা লাইন নেগেটিভ লিখবো। হ্যাঁ, ওর সেকেন্ড প্যারাগ্রাফ মানে ফার্স্ট প্যারাগ্রাফেও তাই। ফার্স্ট প্যারাগ্রাফের শুরুতে 90% নেগেটিভ, 10% অ্যাফার্মেটিভ। সেকেন্ড প্যারাগ্রাফে 90% অ্যাফার্মেটিভ, 10% নেগেটিভ। থার্ড প্যারাগ্রাফে 100% নেগেটিভ। ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা মেনটেন করতে হয় এই জিনিসটাকে, তাহলে লেখার কন্টিনিউটি মেনটেন হয় এবং ফাইনালি তুমি তোমার ডিজায়ার্ড কনক্লুশনে গিয়ে পৌঁছতে পারবে। ওয়েল, আমরা ইস্যুটাকে সাপোর্ট করছি না। তাহলে একই কথা বলতে হয় এখানেও। উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য সেই একই গল্প, একই ফরম্যাটে লিখবে। নেগেটিভ দিয়ে শুরু করবে, তার যে কাউন্টার আর্গুমেন্ট হবে এই লাস্টে এসে, দ্যাট হ্যাজ টু বি নেগেটিভ, সেটা এর সাথে ম্যাচ করে যাবে। এর যে কাউন্টার আর্গুমেন্ট হবে, দ্যাট হ্যাজ টু বি অ্যাফার্মেটিভ, তাহলে এর সাথে ম্যাচ করে যাবে। এখানে কোনো নো কাউন্টার আর্গুমেন্ট, তাহলে এই বায়াসটাকে তুমি ম্যাচ করাতে পারবে। বুঝতে পারলাম? দিস ইজ হাউ উই রাইট থিংস। ঠিক এইভাবে আমরা আমাদের লেখাগুলো তৈরি করি। বা এটা বললাম বাবা ডিভিশন মেথডের ক্ষেত্রে, হ্যাঁ, এটা বললাম হচ্ছে ডিভিশন মেথডের ক্ষেত্রে। এরকম আমি সবকটা মেথডের এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দেবো। স্যার বলছি কোন টপিক দেখে কি করে বুঝবো এটা ডিভিশন মেথড বা অন্যান্য এটা তো যে মেথড গুলো আছে? এটা অভ্যেস বাবা, একটা লেখাকে একাধিক মেথডে লেখা যায়, বুঝলে? তুমি যেভাবে জাস্টিফাই করতে পারবে, তুমি যেভাবে সব থেকে বেশি লেখাটাকে নিয়ে যেতে পারবে বলে তোমার মনে হবে আর কি, তুমি সেটাতেই এগোবে। হ্যাঁ, দেয়ার আর পয়েন্টস, একাধিক এরকম টপিক আছে যেগুলো দেখলে একটা বাচ্চা একটা স্ট্রাকচারের কথা বলে। পুরোপুরি ডিপেন্ড করে তার উপরে যে সে কিভাবে লেখাটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। ঠিক আছে, এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আমি এটা বলে দিলাম মানে এটাই হবে, অন্য কিছু হতে পারে। কি সমস্যা দাদা? স্যার, বলো। ওমেন এম্পাওয়ারমেন্ট মানেটা কি ওমেন এমপ্লয়মেন্ট যে ইনক্রিজ হয়েছে সেইটার কথা বলছে? না, এম্পাওয়ারমেন্ট কেবলমাত্র এমপ্লয়মেন্টের কথা নয় বাবা। এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে তুমি তাকে সমস্ত রকম ভাবে এম্পাওয়ার করছো, তার এডুকেশন এনশিওর করেছো, তার হেলথ কেয়ার এনশিওর করেছো, তার ফিনান্স, তার রাইটস, মানে তার লিগাল রাইটস হতে পারে, সেটা জেন্ডার রাইটস হতে পারে, কনস্টিটিউশনাল রাইটস হতে পারে, সেইগুলো মানে স্যার সোশ্যাল সিকিউরিটিজ টাইপের।
হ্যাঁ, জব সিকিউরিটি, তার এমপ্লয়মেন্ট অপরচুনিটি এনশিওর করেছো, ইকুয়াল পে প্যাকেজ এনশিওর করেছো, তার বৃদ্ধকালে তাকে পেনশন অফ করার সময় তাকে তুমি সোশ্যাল রেসপেক্টের জায়গাটা দিয়েছো, সমস্ত কিছু মিলিয়ে এম্পাওয়ারমেন্ট তৈরি হয়। ঠিক আছে, Okay. এম্পাওয়ারমেন্ট কোনো ইউনিডিরেকশনাল সাবজেক্ট নয় আর কি, যে তাকে টাকা দিয়ে দিলাম মানে সে এম্পাওয়ার্ড হয়ে গেল। টাকাটা তো তুমি হাতে দিয়ে দিলে, কিন্তু সেই টাকা খরচ করার রাইটটা যদি তাকে তুমি না দাও, তাহলে আর এম্পাওয়ারমেন্ট হলো না। বা তুমি তাকে টাকা দিয়ে বললে যে আমি তোমাকে বলে দেবো এই টাকাটা কোথায় কোথায় খরচ করতে হবে, তাহলে আর সেটা এম্পাওয়ারমেন্ট হলো না। Okay, sir. গেটিং মাই পয়েন্ট? স্যার বলো বাবা। স্যার এই টপিকটার ব্যাপারে যদি পয়েন্ট এতগুলো জানা না থাকে, মানে অল্প যদি কিছু পয়েন্ট জানা থাকে, তাহলে তো স্যার এই মেথডটা অ্যাপ্লাই করতে কি পারবো এই হ্যাঁ, ডিভিশন মেথডের মাধ্যমে? হ্যাঁ, কি অসুবিধা আছে? মানে প্রপার 3টে প্যারাগ্রাফের মতো পয়েন্ট যদি না স্যার জানা থাকে বা সেই তখন টপিকটা অন্য কিছু, অতটা। তখন অন্য কোনো স্ট্রাকচার নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তখন স্যার। অন্য কোনো, তুমি এটা তো ফ্লেক্সিবল, তুমি 4টের মধ্যে যে কোনোটা নিতে পারো ভাই, 4টের বাইরে কিছু নেই। হয়েছে, 4টের বাইরে যেটা ঠিক রয়েছে আছে সেটা হচ্ছে ইনফিনিটি, যেটা আমরা এতদিন ধরে করে এসেছি। বুঝেছো, আমাদের ব্যর্থতার দায়িত্ব আমরা বরাবরই আমাদের টিচারদের উপরে চাপিয়েছি, যে আমি লিখতে চেয়েছিলাম, মানে আমি অনেক কিছু বুঝিয়ে এসেছি পরীক্ষার খাতায়, কিন্তু সভ্যতা আমাকে বুঝে উঠতে পারেনি। তো কথা হচ্ছে যে এটা ছিল আমাদের এতদিনকার প্রগনোসিস, কিন্তু কথা হচ্ছে যে সব দায় আমার ব্যর্থতা, সমস্ত দায় হচ্ছে আমার কে যিনি পড়িয়েছেন তার। ব্যাপারটা এরকম নয় আর কি, আমাকে কোনো একটা মেথড চুজ করে এগোতে হবে, তবে আমি লেখাটাকে জাস্টিফাই করতে পারবো, এবং আইল ড্র্যাগ ইট টিল দ্য এন্ড, শেষ পর্যন্ত আমি কনক্লুশন তৈরি করার জায়গায় পৌঁছবো আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে একটা মেথড। এছাড়া এই ডিভিশনের পরে যেটা থাকে সেটা হচ্ছে কজ এফেক্ট, বুঝলে? ডিভিশনের পরে যেটা থাকে সেটা হচ্ছে কজ এফেক্ট। কজ এফেক্ট সম্পর্কে আমি জেনারেলি বাচ্চাদেরকে মজা করে একটা এক্সাম্পল দিই, আগের দিন যেরকম বলছিলাম। ধরো এরকম একটা টপিক আছে, ফ্রিকোয়েন্ট পাওয়ার কাট। ধরো ইন ইওর লোকালিটি থাকলো না থাকলো কোনো সমস্যা নেই। ধরো এটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? বলো দেখি বাবা, এইটা কজ না এটা এফেক্ট? ইফেক্ট হবে স্যার। এফেক্ট স্যার। শাবাশ, এটা হচ্ছে এফেক্ট। চমৎকার। তাহলে এটা এফেক্ট হলে তুমি এর এগেনস্টে কজ লিখতে পারবে। আচ্ছা, আবার এটা হতে পারে, মানে কোনোভাবে এরকমটা কি হওয়া সম্ভব যে কেউ এটাকে কজ ট্রিট করলো, করে এটার এগেনস্টে এফেক্ট গুলো লিখে এলো? হ্যাঁ স্যার, হতে পারে। এটা হতে পারে। স্যার এটাকে কজ ধরলে তো মানে সলিউশন বা এই ধরনের কিছু লিখতে হবে, তাই তো? এফেক্টটা না, এফেক্ট কি করে সলিউশন হয় বাচ্চা? এফেক্ট মানে হচ্ছে ফ্রিকোয়েন্ট পাওয়ার কাটের ফলে কি কি সমস্যা হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। হতেই পারে তো স্যার। হ্যাঁ এটাকে স্যার, ওটা কজ হতেই ধরে পারে। ঠিক। এবার কখনো এটা ভাবতে পারছো, তুমি যদি এটাকে এফেক্ট ধরে নাও, তোমার কাছে কেবল কজ লেখার জায়গা রয়েছে। তুমি যদি এটাকে কজ ধরে নাও, তোমার কাছে কেবল এফেক্ট লেখার জায়গা আছে। কেবলমাত্র এফেক্ট লিখে তুমি 200টা ওয়ার্ড ক্রস করতে পারবে? এই জন্য এটা মাথায় রেখে দেবে, যে ইস্যু আমাদেরকে লিখতে বলছে, দিস ইজ নিদার দি এফেক্ট নট দি কজ, কোনোটাই না, এটা কেবলমাত্র ইস্যু। এই ইস্যুর এগেনস্টে ফাইন্ড দ্য কজেস, ফাইন্ড দ্য ইফেক্টস, দুটোই তোমাকে লিখতে হবে। বুঝেছো? এবার ভাবো দেখি একবার, শুরুতে লিখেছো ইন্ট্রোডাকশন, ইন্ট্রোর জন্য একটা প্যারাগ্রাফ, এটার জন্য সেকেন্ড প্যারাগ্রাফ, এটা থার্ড প্যারাগ্রাফ, এরপরে লিখছো কনক্লুশন প্যারাগ্রাফ 4। তাহলে কজ এফেক্টে মোট কটা প্যারাগ্রাফ হয়? 4টে পেয়েছো প্যারাগ্রাফ, ইন্ট্রোডাকশন, কজ, এফেক্ট, কনক্লুশন, মোট 4টে প্যারাগ্রাফ পেয়েছো। দেখো দেখি বাবা, এখানে কজ এফেক্টে কটা প্যারাগ্রাফ লেখা আছে? 4. বুঝতে পেরেছো? সেরকমই
এই যে ডিভিশন লিখেছিলাম ইন্ট্রোডাকশন আর এটা ছেড়ে দিলে বডি প্যারাগ্রাফ হ্যাজ টু বি 3। কেন, কিভাবে? এই যে বডি প্যারাগ্রাফ হ্যাজ টু বি 3। বুঝতে পারলাম আমার কথাটা? ইট ইজ অল আ মেথড। এরকম নয় যে আমি আমার ইচ্ছে মতন কিছু সুপার ইম্পোজ করতে পারি না। দিস ইজ বিন প্রেসক্রাইবড জাস্ট দিস ওয়ে। আমার ইচ্ছে তোমার ইচ্ছের উপরে কিচ্ছু ডিপেন্ড করে না। এবার তোমার কাজ হবে হচ্ছে একটা প্যারাগ্রাফ কেবলমাত্র কজ গুলোকে ডেডিকেট করা, যে কি কি কারণে এই সমস্যাটা ডেভেলপ করছে। আরেকটা প্যারাগ্রাফ হচ্ছে এফেক্ট গুলোকে ডেডিকেট করা, যে কি কি এফেক্ট তৈরি হচ্ছে এর এগেনস্টে। এবারে কনক্লুশন প্যারাগ্রাফে কি করবে, যে কজ গুলোকে তুমি খুঁজে পেয়েছো, কনক্লুশনে গিয়ে তুমি সেগুলো রিপেয়ার করার মেথড দিয়ে দাও, তাহলে এই এফেক্টটা 0 হয়ে যাবে। বুঝতে পারলাম? না রহেগা বাঁশ না বাজেগি বাঁশুরি। তো তুমি যদি এটাকে রিপেয়ার করে দাও, যে কজগুলোই যদি আর এক্সিস্ট না করে, তাহলে আর কি এফেক্ট তৈরি হবে? বোঝা গেছে? তো তার একটা স্পেসিফিক মেথড বলে দেওয়া আছে, সেই মেথডের বাইরে তুমি বেরোতে পারো না। কজ, এফেক্ট, সরি, ইন্ট্রো, কজ, এফেক্ট, কনক্লুশন, ব্যাস। তোমাকে ঠিক এটাই মেনটেন করে পরীক্ষার সময় লিখে দিয়ে আসতে হবে। আমি তুমি আমার তোমার ব্যক্তিগত ইচ্ছায় কিছু করতে পারবো না। বলো, বোঝা গেছে কিনা বলো। স্যার এই টপিকটাকে যদি ডিভিশন মেথডে সাজাই, তাহলে স্যার কিভাবে সাজাবো একটু বলে কঠিন দেবেন? হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। ধরো তুমি বলছো ফ্রিকোয়েন্ট পাওয়ার কাট হয়েছে, এবার এই যে আমরা ডিভিশন মেথডে যখন লেখা সাজাই আর কি, বা ফর দ্যাট ম্যাটার যে কোনো মেথডেই যখন আমরা লেখা সাজাই আর কি, তখন তার কিছু ডাইমেনশন থাকে, বুঝলে? মানে তার সোশ্যাল ইম্প্যাক্ট কি, তার কনস্টিটিউশনাল ইম্প্যাক্ট কি, তার পলিটিক্যাল ইম্প্যাক্ট কি, ঠিক আছে, তার সোসাইটাল ইম্প্যাক্ট কি, ইকনমিক ইম্প্যাক্ট কি, এইভাবে আলাদা আলাদা করে লিখতে হয়। এবার যত বেশি মানে যত বেশি সম্ভব ডাইমেনশন তুমি অ্যাড করতে পারবে, তুমি ততটাই সাকসেসফুল একজন সিভিল সার্ভেন্ট। বুঝতে পারলাম কথাটা? একজন পাবলিক সার্ভেন্টের কাজ হচ্ছে সে সমস্যাগুলোর ডিরেকশন গুলো খুঁজে বার করতে পারে এবং সেগুলোর সলিউশন সে সময়ে সময়ে প্রেসক্রাইব করতে পারে। এবার কথা হচ্ছে যে এই লেখাটাকে তুমি যদি ওই ডিরেকশনে নিয়ে যাও, তাহলে বেশ কঠিন হয়ে যাবে তোমার জন্য। ঠিক আছে, মানে জেনারেলি পাড়ার সমস্যা তো তো এটার লোকাল ট্রিটমেন্টই দরকার। এটাকে তুমি খুব বেশি থিওরিটিক্যাল করতে পারবে না আর কি। কারেন্ট চলে ঠিক যাওয়া, আছে স্যার। বাড়ির সামনে জল জমা, ঠিক আছে, লোকাল ক্লাবে চাঁদার জুলুম, এই ধরনের টপিক যদি হয়ে থাকে আর কি, তাহলে এইগুলোকে তুমি ডিভিশন মেথডে নিয়ে পারবে না, এই কথা বলছি না ভাই, পারবে, কেন পারবে না? উপায় যখন আছে তখন কিছু একটা হবেই আর কি। কিন্তু কথা হচ্ছে যে সেটা আমাদের জন্য আননেসেসারি কমপ্লিকেটেড হবে ওটা। কমপ্লিকেটেড হবে একদম, মানে আনডাউটেডলি ওটা কমপ্লিকেটেড হবে। এবার ওটাকে যদি গুছিয়ে লিখতে হয়, তার মানে ঝামেলা মারাত্মক আর কি। স্যার তাহলে ডিভিশন মেথডটা কি বিশেষ করে ওই এস এর ক্ষেত্রে, এস এর যে টপিক গুলো থাকে সেগুলোর ক্ষেত্রেই বেশি? কম্পোজিশনের ক্ষেত্রে, হ্যাঁ, কম্পোজিশন। কম্পোজিশনের ক্ষেত্রে, স্যার কম্পোজিশনের বলছি এটা ক্ষেত্রে যে ডিভিশন মেথডে নিয়ে যায়, তাহলে আমি কজটা লিখতে পারবো না একেবারেই? মানে আমি তাহলে একেবারে যেমন নেগেটিভে ধরে নিয়ে আমি যদি লিখি নেগেটিভ পজিটিভ নেগেটিভ করে লিখি, তাহলে আমি তা কজ গুলো কোথায় দেবো? তাহলে তো বস লেখার জায়গা থাকবে না, সেটাও খুব একটা ঠিক হবে না, তাই না? তাহলে একটা ডিমেনশনকে আমি পুরোপুরি কম্প্রোমাইজ করে দিলাম, সেটাও করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আমি যদি রুটটাই না আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি সলিউশন দেবো কার? ইউ আর গেটিং মাই পয়েন্ট অর নট? এখানে তো সলিউশন, হ্যাঁ, মানে স্যার। ধরো আমি যদি বলছি ফ্রিকোয়েন্ট পাওয়ার কাটে, আমি ধরো বললাম হচ্ছে যে পাওয়ার থেফট হচ্ছে, প্রচুর পাওয়ার চুরি হচ্ছে, সেই জন্য হয়তো যে পরিমাণ সাপ্লাই তৈরি হচ্ছে সেটা সবার কাছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে, চুরি হচ্ছে প্রচুর বিদ্যুৎ। এবার তুমি সমস্যাটাকে আইডেন্টিফাই করেছো, মানে তবেই তো তুমি তার সলিউশন তৈরি করবে যে আমাদের একটা লিগাল এনফোর্সমেন্ট দরকার আছে, আরো বেশি মনিটরিং প্রয়োজন আছে। আমি যদি সমস্যাটাকে আইডেন্টিফাই না করে দেখি, তো তাহলে আমার গরম লাগছে, আমার বাড়িতে কারেন্ট নেই, উফ কি কষ্ট, এই দিয়ে তুমি আর কতক্ষণ লিখতে পারবে, তাই না? এ তো ব্যক্তিগত সমস্যার উপাচার হয়ে যাবে তাহলে, তো সেটা খুব একটা লাভ হবে না। তো ওই ধরনের লেখা জেনারেলি খুব একটা মানে ইম্প্যাক্ট তৈরি করতে পারে না। মানে এই লেখাগুলো তো মোস্টলি ইম্প্যাক্ট ড্রিভেন, সেক্ষেত্রে খুব একটা লাভের লাভ কিছু হয় না আর কি। স্যার কিন্তু কোভিড-19 আপনি এর যে ক্ষেত্রে আমরা বললেন ওইটা করলাম, তার কারণ ওটার কোনো কজটা আমাদের বেশি লেখার দরকার নেই, এক লাইনে কজ লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, কজ তো কেউ জানেই না, মানে
কি না কারণে সেভাবে হয়েছে মানে হ্যাঁ একটা যদি মানে লিখিও 2 লাইনে হলেই হয়ে যাবে, কিন্তু এখানে হ্যাঁ কজটা সেটা তো ওটা লাগবে। তুমি ইন্ট্রোডাকশনে লিখে দিতে পারবে, তাই না? হ্যাঁ স্যার। ওটা তুমি ইন্ট্রোডাকশনে এক লাইনে লিখে দেবে, কিন্তু এখানে তো ডিটেইলড কজ লিস্ট আছে আর কি। তো হ্যাঁ যেখানে ডিটেইলড কজ লিস্ট আলোচনা করতে পারবে সেখানে প্যারাগ্রাফ ডিভাইড করে নেওয়াই ভালো। হয়েছে, মানে যারা এই টপিকগুলো মানে যারা এই স্ট্রাকচারগুলো বানিয়েছেন তারা আমার তোমার থেকে মানে বহু বহু গুণে বুদ্ধিমান লোক আর কি। তারা আগে থেকে নিজের ডিফেন্স মেকানিজম তৈরি করে রেখেছে। সে ডিভিশন মেথড তৈরি করেছে, করে দেখছে ফেসে যাচ্ছে, সব টপিক ওখান থেকে ইউজ করতে পারছে না। তখন বলো ঠিক আছে তার আরেকখানা হয়ে যাবে, কজ এফেক্ট বানিয়ে দাও একটা। এবার কজ এফেক্ট বানিয়েছে, বানানোর পরে দেখছে না সব টপিক তো এখান থেকে হচ্ছে না। তখন বলো ঠিক আছে একটা কাজ করো, তাহলে এরপরে আরেকটা টপিক আমরা বানিয়ে দিচ্ছি, আরেকটা স্ট্রাকচার বানিয়ে দিচ্ছি, সেখানে আমরা কম্পেয়ার কন্ট্রাস্ট রাখবো, ভালো। তারপরে দেখলো সব টপিক ওখান থেকেও করতে পারছে না, তখন ওরা প্রবলেম অ্যানালিসিস সলিউশন করলো, করে ফাইনালি তারা হতোদ্যম হয়ে পড়লো যে ঠিক আছে আর হবে না, ঠিক আছে যা হয়ে গেছে এর মধ্যে দিয়ে বাকিটা হয়ে যাচ্ছে, তো হয়ে যাচ্ছে, কি করা যাবে। এই হচ্ছে গল্প। এনিওয়ে, তো এই হচ্ছে আইডিয়া, এটা হচ্ছে কজ এফেক্টের স্ট্রাকচার আর কি। হ্যাঁ, তো বাবা কজ এফেক্টের পরে যায় হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট। কজ এফেক্টের সঙ্গে যায় হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট। তো ঠিকই আছে, কম্পেয়ার কন্ট্রাস্ট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই as such। কম্পেয়ার কন্ট্রাস্টের the basic idea we have is very simple. Use of animals in scientific research, ধরো এটা টপিক এসছে, এবার তোমাকে এর ক্ষেত্রে দুটো অপোজিট ডিরেকশনের ভাবনা এক জায়গায় নিয়ে আসতে হবে। দুটো অপোজিট ডিরেকশনে থাকবে এরকম বয়ান এক জায়গায় তোমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে না? হাউ ডু ইউ ডু ইট, কিভাবে করবে? ধরো এক জায়গায় আমি লিখলাম হচ্ছে এর মরাল বা এথিক্যাল পার্টটা, সেখানে আমি বলবো যে নো, এটা করা উচিত হচ্ছে না আমাদের। আরেকদিকে আমরা বলবো হচ্ছে এর মেডিকেল বা সায়েন্টিফিক ইউজটা, সেখানে আমরা বলবো ইয়েস, এদের ছাড়া উপায় নেই। দুটো মানে দুটো অপোজিট পয়েন্ট অফ ভিউ পেয়েছি। এইবার এই দুটোর মাঝখানে তুমি সেই পুরনো শিডিউল নিয়ে এসো, কম্পেয়ার কন্ট্রাস্ট। তাহলে বাবা হিসাব করে দেখো, ইন্ট্রোডাকশন লিখেছি আমি একটা প্যারাগ্রাফে, এটার জন্য আমরা একটা প্যারাগ্রাফ ডেডিকেট করেছি, এটার জন্য আমরা একটা প্যারাগ্রাফ ডেডিকেট করেছি, আর ফাইনালি আমরা লিখছি হচ্ছে কনক্লুশন, যেটা প্যারাগ্রাফ 4। বুঝতে পারলাম? দুটো অপোজিট পয়েন্ট অফ ভিউকে আমরা এক জায়গায় নিয়ে এলাম, তাদের মধ্যে একটা জোর তোর ডিবেট করলাম, ঠিক আছে? সেই ডিবেটটা আমরা এখানে অ্যাড করে দেবো, ফাইনালি কনক্লুড করে দেবো যে যতই থিওরির কথা বলি না কেন, যদি অ্যানিমালদেরকে আমরা আমাদের মূল রিসার্চের মধ্যে সায়েন্টিফিক রিসার্চে না নিয়ে আসি, তাহলে দিস হোল ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড মেডিসিন এই সব গোল্লায় চলে যাবে। তো কথা হচ্ছে যে যাই হোক না কেন এদেরকে ইনভাইট করতেই হবে, আমাদের কাছে কিছু করার নেই, এবং অন দ্য বেসিস অফ দিস, এর ভিত্তিতেই আমাকে একটা মানে এর কিছু অবশ্যই কিছু গাইডলাইন থাকবে, আমরা মানে ধরতক্তা মার পেরে করতে পারবো না, কিন্তু এই গাইডলাইন, স্ট্রিক্ট গাইডলাইন তৈরি করতে হবে। অ্যানিমালস অ্যাক্ট আমাদেরকে ফলো করতে হবে, যেটা তোমার ওই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আমাদেরকে ফলো করতে হবে। অ্যানিমালদের যেন
মানে যে দুঃখ দুর্দশা সমস্যা আর কি সেগুলোকে যেন মিনিমাইজ করা যায়, দ্যাট হ্যাজ টু বি চেকড। এইগুলো এদের নিজের মতন লিখবে, ঠিক আছে? কেন অ্যাবসলিউট নয়, ঠিক আছে, যে আমি যথেচ্ছ রকম ভাবে অ্যানিমালদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করলাম এবং তাদের প্রাণে মেরে ফেললাম, এটা করা যাবে না, তাই না? তো তার তাহলে একটা কি যে লিমিটেশন থাকে। টপিকগুলো তাহলে হ্যাঁ কি যে টপিকগুলো ইম্প্যাক্ট বেসড টপিক সেই ক্ষেত্রেই কি এই মেথড কার্যকরী হচ্ছে? হ্যাঁ মানে যেখানেই আমাকে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট লিখতে হবে তার মানেই আমি এই মানে মেথডটা ফলো করব। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ দেখো, দিনের শেষে এ তো কিছু করার নেই, তোমাকে মানে দিনের শেষে এটাকেই জেতাতে হবে, তাই না? তুমি কখনোই বলতে পারবে না যে মরাল গ্রাউন্ডকে সুপিরিয়র দেখিয়ে আমরা সমস্ত অ্যানিমালদেরকে ইনভাইট করা বন্ধ করে দিলাম। আই মিন দিস ওয়ন্ট হ্যাপেন, এটা কোনোদিনই হবে না, তাই না? তাহলে আমাকে এই সময়তে কি করতে হবে? আমাকে যেটা করতে কনক্লুশনে হবে, কি নিউট্রাল থাকবো? মানে না না নিউট্রাল কনক্লুশন থাকতে পারবে, নিউট্রাল থাকতে পারবে না। তোমাকে বলতে হবে যে হ্যাঁ, অ্যানিমালদেরকে সায়েন্টিফিক রিসার্চে ইনভাইট করতে হবে, কিন্তু সেখানে স্বাধীনতার জায়গায় স্বেচ্ছাচারিতার অভ্যেস করা যাবে না। মানে আমি যাচ্ছে তাই করতে পারবো না। I must have certain rules, guidelines before my experiment, এবং I must abide by that. সেখানে কি কি বলা আছে? অ্যানিমালস অ্যাক্ট রয়েছে 86 এর, সেখানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 তো মেনটেন করতে হবে আমাকে নতুন করে কিছু গাইডলাইন তৈরি করতে হবে যে যাতে অ্যানিমালদের হার্ম না পৌঁছয়। অ্যাবসলিউট কেয়ার মাস্ট বি টেকেন, যাতে ওদের কোনো রকম মানে হেলথ ইস্যুস যেন কোনো রকম না হয়, সো দ্যাট দে ওয়ন্ট সাফার, সো দ্যাট উই ডোন্ট হ্যাভ টু লুজ দেম। এক্ষেত্রে আমাদের আগে থেকে কিছু প্রিকশনস নিয়ে রাখতে হবে, ঠিক আছে? এইগুলো নেওয়া জরুরি। তারপরেও দু একটা কেস তো হবেই, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু স্বেচ্ছাচারিতারা সেক্ষেত্রে আর থাকবে না, যা খুশি করার অপশনটা আমার কাছে আর থাকবে না। বুঝতে পারলে? মধ্যে কথা রিমেডিসটা লিখে দিতে হবে, তাই তো? হুম, একদম শেষে গিয়ে তোমাকে রেমেডি লিখে আসতে হবে। স্যার দুটো প্যারাগ্রাফ যখন করবো যেটার প্রতি আমাদের বায়াস সেইটাকে আমরা সেকেন্ড প্যারাগ্রাফ করবো তাহলে। ঠিক, তাহলে কন্টিনিউশন মেনটেন হবে। মানে তুমি যদি আচ্ছা। প্রথমে মেডিকেল সায়েন্টিফিককে লিখে ফেলো আর পরে যদি এটাকে নিয়ে যাও, তখন হবে না যে তুমি এটাকে টপকে এই জায়গায় ফিরে আসছো, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার একটা গল্প হয়ে যাবে। লেখার কন্টিনিউটি মেনটেন করার জন্য তুমি যেটা দিয়ে কনক্লুশন ডেভেলপ করতে চাইছো সেটাকে পরে রাখবে। বুঝে গেছো ব্যাপারটা? সাবাস। তাহলে স্যার যদি নেগেটিভে কনক্লুশন ড্র করতে চাই তাহলে স্যার প্রথমে ইয়েসটা রাখবো, তো পজিটিভ সেন্সটা রাখবো সেকেন্ড প্যারাগ্রাফে, মানে এটা ইন্টারচেঞ্জ হবে টপিকের আমার নিজের প্রেফারেন্সের উপর ভিত্তি করে। ঠিক ঠিক আছে স্যার। ঠিক। তোমার যদি মনে হয় যে তুমি কনক্লুশন নেগেটিভ বায়াসে নিয়ে যাবে আর কি, তো তখন তোমাকে এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসতে হবে, এটাকে এখানে নিয়ে আসতে হবে। কিন্তু সেটা এই টপিকের ক্ষেত্রে করাটা একটু চিন্তা। এইবারে আমরা আমাদের ওই একদম প্রথম পয়েন্টে ফিরে যাই। হ্যাঁ, যদিও এখানে কম্পেয়ার কন্ট্রাস্টের পরে আমাকে আরেকটা পয়েন্ট পড়াতে হতো আর কি, সেটা হচ্ছে তোমার ওই প্রবলেম অ্যানালিসিস সলিউশনটা পড়াতে হতো, কিন্তু আমি সেটা এখনই পড়াচ্ছি না। আমি একবার একটুখানি ফিরে যাচ্ছি আমাদের পুরো আলোচনায়, তারপরে আমি আসছি। এটা একবার দেখে নাও যে আমরা দুটো অপোজিট পয়েন্ট অফ ভিউ নিয়ে লড়ছি এই জায়গাটায়। এইবার দেখো বাবা, এখানে লেখা ছিল না থিসিস স্টেটমেন্ট? হ্যাঁ, থিসিস স্টেটমেন্টে রেস্ট্রিকশন একা বসে না, বসে হচ্ছে রেস্ট্রিকশনের সঙ্গে বডি স্ট্রাকচারও বসে যায়। মানে কিভাবে আমি লেখাটাকে এগিয়ে নিয়ে যাব সে সম্পর্কেও এক্সামিনারকে একটা ধারণা দিতে হবে, মানে আমার রিডার পাঠককে একটা ধারণা দিতে হবে। কিন্তু হিয়ার ইন উই হ্যাভ আ রেস্ট্রিকশন, স্মল রেস্ট্রিকশন, একটা ছোট্ট লিমিটেশন থাকে। কিরকম? মাথায় রাখবে, রেস্ট্রিকশন যেটা আছে টপিকের ওই ইন সায়েন্টিফিক রিসার্চ যেটা রয়েছে আর কি, এটা যত্ন করে মাথায় রাখবে। রেস্ট্রিকশন যেটা থাকে সেটাকে এক্সপ্লিসিটলি মেনশন করা যায়, কিন্তু বডি স্ট্রাকচারকে ইমপ্লিসিট মেনশন করতে হবে। মানে তুমি কোথাও জায়গায় এই কথাটা লিখতে পারবে না যে কম্পেয়ার কন্ট্রাস্ট, তোমাকে অন্য কোনোভাবে বোঝাতে হবে।
ঠিক আছে, দেখো এক্সাম্পল দেখো। The use of animals in scientific research has long been a matter of heated debate. দেখো এই যে সায়েন্টিফিক রিসার্চ কথাটা এক্ষেত্রে কিন্তু আমি সরাসরি মেনশন করে দিলাম, কিন্তু আমি কিন্তু কম্পেয়ার কন্ট্রাস্টটা বাবা সরাসরি মেনশন করিনি। কম্পেয়ার কন্ট্রাস্টের পরিবর্তে আমি লিখেছি হ্যাজ লং বিন আ ম্যাটার অফ হিটেড ডিবেট। এটা একটা ডিবেটেবল ইস্যু। কোন দুটো পয়েন্টের মধ্যে ডিবেট? ওই হিউম্যান গ্রাউন্ড আর হচ্ছে উল্টো দিকে ওই মেডিকেল বা সায়েন্টিফিক গ্রাউন্ড, এই দুটোর মাঝখানে প্যারালাল ডিবেট চলে আর কি, দুটো পার্সপেক্টিভের মধ্যে। সেই জন্য আমি এখানে লিখে রাখলাম যে ইটস আ ম্যাটার অফ ডিবেট। আমি কোনো জায়গায় সরাসরি এই কথাটা বলে দেইনি যে আমরা কম্পেয়ার কন্ট্রাস্ট মেথড চুজ করছি লিখবো বলে, না, দ্যাট উই ক্যানট ডু। বুঝতে পেরেছি আমার কথাটা না? পারি তাহলে কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে কজ অ্যান্ড এফেক্ট সেইভাবে লিখতে হবে সাজানোর সময়। সরাসরি মেনশন করতে পারবে না, সরাসরি মেনশন করতে পারবে না। তখন তোমায় কি তাহলে লিখতে স্যার হবে? বিষয়টা কিভাবে স্যার আনবো সেক্ষেত্রে? হ্যাঁ, তখন লিখতে হবে হচ্ছে যে এই রেস্ট্রিকশনের এগেইনস্টে উই আর টু ইন্ডিভিজুয়ালি এক্সামিন বা উই আর টু particularly examine the roots attached to it and its impact that it is leaving. রুট এবং ইম্প্যাক্ট লিখে দেবে, সরাসরি কজ এফেক্ট কথাটা মেনশন করবে না। we have to examine, we have to identify the আচ্ছা, স্যার। roots, and the way it impacts. হয়েছে, নিজের মতন করে লিখবে, সেটা তোমার যা ইচ্ছা, কিন্তু সরাসরি ওই ওয়ার্ডগুলো মেনশন করবে না। ওই যে চারটে টাইপ এখানে লিখে দিয়েছি বাবা, এদেরকে সরাসরি মেনশন করবে না, তুমি ঘুরিয়ে যে কোনো রকম ভাবে বোঝাতে পারো। এটা আসে হচ্ছে এই থিসিস স্টেটমেন্টের ডিভিশনের ক্ষেত্রে, স্যার ডিভিশনের ক্ষেত্রে তাহলে এটা যেন পজিটিভ এন্ড নেগেটিভ এফেক্ট কথাটা লিখতে পারি, ওখানে তো ডিভিশন না, হচ্ছে, এফেক্ট তো নেই। কেন পজিটিভ আর নেগেটিভ হাবি জাবি লিখবে? তার থেকে তো এটা সহজ হয় না, পজিটিভ নেগেটিভ এই সমস্ত কথাবার্তা বলার থেকে এটা অনেক বেশি ইজি হয়ে যায় না? যে তুমি যদি এরকম ভাবে বলে দেওয়া বিষয়টা যে এই টপিকটাকে অনেকগুলো রকম ভাবে ভাবা যেতে পারে বা দেখা যেতে পারে। The topic has got হ্যাঁ, স্যার। multiple scopes attached to it. অনেকগুলো স্কোপ আছে টপিকটাকে দেখবার, তাই না? এটা হ্যাঁ, একটা সেভাবে possible লিখে option। যেতে পারে। এখানে পজিটিভ নেগেটিভ খামোখা বলতে যাবে, হয়েছে? আমরা বলি এরকম ভাবে যে পজিটিভ আর নেগেটিভ বোঝার সুবিধের জন্য, আসলে তো কেবলমাত্র হ্যাঁ না হয় না, তাই না? দেয়ার আর সার্টেন থিংস ইন দ্য ওয়ার্ল্ড যেগুলো গ্রেও হয়, তো সেই জন্য আমরা তো সেই গ্রেটাই খোঁজার চেষ্টা করছি ডিভিশনের মাধ্যমে, যে একটা মধ্যপথ, যে কোনোটাই অ্যাবসলিউট না, নেগেটিভটাও পুরো না, অ্যাফার্মেটিভটাও পুরো না, একটা মাঝখানে রাস্তা খোঁজার চেষ্টা করছি, সত্যের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি। স্যার ডিভিশনে আর কোনো ভাবে লেখা যেতে পারে মাল্টিপল স্কোপস ছাড়া আর কোনো ভাবে? হ্যাঁ, আমরা এরকম যে আমরা যেভাবে নিউমেরাস, হ্যাঁ আমরা যেভাবে লিখি আর কি, সেটা হচ্ছে যে নিউমেরাস পসিবিলিটিজ অ্যাটাচ টু ইট, হয়েছে? এর প্রচুর সম্ভাবনা আছে। কোভিড-19 এর ক্ষেত্রে স্কোপ বা পসিবিলিটিস কথাটা কি জুড়বে? মানে ওখানে হ্যাঁ। নেগেটিভ টোনটা আসছে না, আসবে তো? ও তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বাবা। স্কোপ বা পসিবিলিটি মানে সবসময় অ্যাফার্মেটিভই হতে হবে তার কোনো মানে নেই। স্কোপ বা পসিবিলিটি মানে হচ্ছে তোমার কাছে এক একটা স্লাইডের মতন, যে স্লাইডটা মাইট বি টেস্টেড পজিটিভ, মাইট বি টেস্টেড নেগেটিভ, ইউ হ্যাভ ইনিউমারেবল নাম্বার অফ স্লাইড, দ্যাটস অ্যান অ্যাডভান্টেজ।
বুঝতে পারলাম? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার তুমি বুঝতে কোনোদিন পেরেছি। তুমি আমি জানি না কোনোদিন লোকাল ট্রেনে যাতায়াত করলে লোকাল ট্রেনে ভেন্ডারে উঠতে হবে, হ্যাঁ, লোকাল ট্রেনের ভেন্ডারে উঠতে হবে। তো লোকাল ট্রেনের ভেন্ডারে উঠলে দেখবে যে আলোচনা সেখানে থাকে না, সেখানে কনক্লুশন থাকে। ঠিক আছে? অমুকের ছেলের বিয়েতে গিয়েছিলাম, একদম ভালো আয়োজন করেনি। ঠিক আছে? তো মাংসটা তো একেবারেই খারাপ। মুশকিল হচ্ছে সে কিন্তু ওই ভদ্রলোকের খরচটা, ওই ভদ্রলোকের স্ট্রেসটাকে অ্যাপ্রিশিয়েট করলো না। ও কিন্তু সোজা কনক্লুসিভ রিমার্কে পৌঁছে গেল যে না, খাবারটা আমি ভালো খাইনি। তার মানে অ্যাজ অফ মাই টেস্ট 500 লোকে নিমন্ত্রিত, 2000 মানে ধরো 500 লোক নিমন্ত্রিত, তার আয়োজনে আরো 2000 লোক এসছেন। ঠিক আছে? মানে একটা বিশাল ব্যাপার-স্যাপার হয়েছে আর কি। সেখানে আমি আর কি, যে ওই ট্রেনের ভেন্ডারে যাতায়াত করি আর কি, সে এত বেশি সেলফ অবসেস যে আমার ধারণায় ওই আয়োজনটা নট আপ টু দ্য মার্ক। পার্সোনাল লেভেল, তাই তো বলি, তাই না আমরা? এইখানে উই আর কিলিং দ্য স্কোপ। হতে পারে ওই খাবারটা খারাপ, ঠিক আছে? খাবারটা খারাপ হওয়ার আগে আমাকে এটা অ্যাপ্রিশিয়েট করতে হবে যে না, ওই ভদ্রলোক প্রচুর টাকা খরচ করেছেন, ওই ভদ্রলোক বিশ্বাসের জায়গা থেকে বা বিভিন্ন সোর্সের উপরে ভিত্তি করে কোনোটা জায়গায় টাকা দিয়েছেন, বাট হি ওয়াজ নট ডেলিভার্ড রাইট অ্যান্ড দিস ওয়াজ নেভার হিজ ইন্টেনশন। ও ইনস্ট্রাকশনে টাকা দেওয়ার বিনিময়ে এই কথাটা বলে দেয়নি যে খাবারটা খারাপ করতে হবে। হ্যাঁ, তাহলে কথা হচ্ছে দিস হ্যাজ টু বি ভ্যালুয়েড। স্কোপ কথাটার মানে হচ্ছে যেখানে আমার কাছে অনেকগুলো ভালো মন্দ ঠিক ভুল হ্যাঁ না সত্য মিথ্যে অনেকগুলো আইডিয়া রয়েছে, টু ডিসকাস অ্যান্ড কানেক্ট টু দ্য ট্রুথ, সত্যের কাছাকাছি পৌঁছবো বা সে সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা তৈরি করবো আর কি। বুঝতে পারলেন? এটাকে স্কোপ বল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার এখানে এক্সপ্লিসিট মেনশন মানেটা কি? এক্সপ্লিসিট মেনশন রেস্ট্রিকশনটাকে এক্সপ্লিসিট মেনশন করছে। হ্যাঁ, রেস্ট্রিকশন মানে এই যে বলেছিলাম মনে আছে, এই যে সায়েন্টিফিক রিসার্চ এটা ছিল আমাদের রেস্ট্রিকশনটা, এটাকে হ্যাঁ, সরাসরি একদম যেরকম ভাবে আছে সেভাবেই লিখতে পারছি আমি, এখানে কোনো রাগঢাগের প্রয়োজন পড়েনি। অথচ এই যে বডি স্ট্রাকচার আমরা চুজ করেছি কম্পেয়ার কন্ট্রাস্ট, সেটাকে সরাসরি মেনশন করা গেল না, তার পরিবর্তে লিখতে হলো ইজ এ ম্যাটার অফ হিটেড ডিবেট। হয়েছে? বা তোমরা ছেলেবেলা একটা ইডিয়াম পড়েছিলে হচ্ছে মুট পয়েন্ট, MOOT পয়েন্ট, ডিবেটেবল পয়েন্ট, মনে আছে? তো তোমরা সেরকম ভাবে লিখো, এটাই হিটেড ডিবেট লিখতে তার কোনো মানে নেই। ঠিক আছে? বোন অফ কন্টেনশন, মনে আছে তোমরা পড়েছিলে এরকম, যে অ্যাপল অফ ডিসকর্ড, ম্যাটার অফ ডিবেট, হ্যাঁ, তোমরা সেভাবেও লিখতে পারো, যাই ইচ্ছা হয়, কিন্তু তুমি সরাসরি ওই কম্পেয়ার কন্ট্রাস্ট কথাটা মেনশন করতে পারবে না, ওটাকে তুমি যে কোনো রকম ভাবে ঢেকে দিয়েছো নিজের মতন, তাহলেই হবে। ওকে স্যার। বুঝতে পেরেছি আমার কথাটা? হ্যাঁ স্যার। চমৎকার, বেশ, তাহলে এগোই আমরা এখান থেকে। এরপরে থাকে হচ্ছে প্রবলেম অ্যানালিসিস সলিউশন। প্রবলেম অ্যানালিসিস সলিউশন ইজ স্মল ওয়ান, সমস্যা নেই। প্রবলেম অ্যানালিসিস সলিউশনে মোট 3টি প্যারাগ্রাফ। ঠিক আছে? যাহাই ইন্ট্রো বডি কনক্লুশন তাহাই প্রবলেম অ্যানালিসিস সলিউশন, একদম পরিষ্কার হিসেবে। মানে এটা যদি ইন্ট্রো বডি কনক্লুশন হয় তাহলে এটাই প্রবলেম অ্যানালিসিস সলিউশন। ঠিক আছে? খুব জটিল কিছু না, শুধু মাথায় রাখবে যেখানে প্রবলেম লিখতে হয় সারফেস ইস্যু, ডিটেলে যেতে পারবে না। অ্যানালিসিস যেখানে করবে ডিটেলড ডিসকাশন,
আর সলিউশন যেখানে বলবে রেমেডি। বুঝেছি? সহজের এক্সাম্পল দিয়ে বলি বাবা, পরীক্ষার সময় একটা কোয়েশ্চেন এসেছিল WBCS এর, যারা পুরোনো কোয়েশ্চেন পেপার ঘাঁটো তারা নিশ্চয়ই পেয়েছো আর কি, যে এটা মোস্টলি আমরা এই ফরম্যাটটা আমরা ইউজ করি হচ্ছে লেটারের ক্ষেত্রে, মোস্টলি, ঠিক আছে, মোস্টলি ব্যবহার করি এই ধরনের ফরম্যাট গুলো লেটারের ক্ষেত্রে। সেখানে একটা টপিক এসেছিল, রাইট আ লেটার টু আ ফেমাস ফিজিশিয়ান residing outside your city, asking him for his appointment. এরকম একটা টপিক এসেছিল, ঠিক আছে। আমার সালটা এই মুহূর্তে মনে নেই, চেক করে নেবে, 2020-21 সালের টপিক এটা। ডাক্তারকে চিঠি লিখো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, ঠিক আছে। এবার সহজে ভাবো জিনিসটা, খুব যত্ন করে ভাবো। যখন তোমাকে বলা হচ্ছে যে প্রবলেম লিখতে হবে, পিএসসি কি এক্সপেক্ট করছে? ডাক্তারকে চিঠি লিখছি আমি, পিএসসি কি এক্সপেক্ট করছে? যে তুমি এমন একটা রোগের নাম লিখবে, তুমি এমন একটা রোগের নাম লিখবে যে রোগের নাম সম্পর্কে তোমার স্পেলিংটা ভুল হবে না, ঠিক আছে, যেখানে তোমার স্পেলিং এরার হওয়ার সমস্যা নেই। তাহলে তুমি কি লিখবে? ছেলেবেলা থেকে তোমাকে মুখস্থ করিয়েছে নিউমোনিয়া। এইবারে ডিটেল ডিসকাশন। এবার বলছে দেখো আউটসাইড ইওর সিটি, তো তুমি কি বাড়িতেই জেনে গেছিলে তোমার নিউমোনিয়া হয়েছে? না, তুমি কি করবে? লিখবে ওনাকে ইনিশিয়াল সিমটমস, early diagnosis by a local physician, temporary relief, further distress, reference from relatives, writing this letter. দেখো সিম্পল ফ্লো, তুমি ইনিশিয়ালি কিছু সিমটম পেয়েছিলে, দেন ইউ আর্লি ডায়াগনোসিস বাই আ লোকাল ফিজিশিয়ান, লোকাল ফিজিশিয়ানের কাছে তুমি আর্লি ডায়াগনোসিস করেছো, স্বাভাবিক। জ্বর জ্বালা হলে আমরা সবার আগে লোকাল ডাক্তারের কাছেই যাই, তাই না? কালকে সকালবেলা যে আমার যদি অল্প বিস্তর মাথা ব্যথা শুরু হয় আর কি, আমি মুম্বাইতে গিয়ে ডাক্তার দেখাবো না, আমি আমার বাড়ির সামনে যে ডাক্তার রয়েছেন তাকেই দেখাবো। তো তাই করেছো তুমি, দের ইজ নো রং। টেম্পোরারি একটা রিলিফও পেয়েছিলে, ইউ আর হ্যাপি দ্যাট ওয়ে। তারপরে দেখা গেল কি ফার্দার ডিস্ট্রেস ডেভেলপ করছে, হয়তো সেটা আরো বেশি অ্যাগ্রিভেট হয়েছে, দেন ইউ ডিড নট ওয়েট, তুমি ফ্যামিলি রিলেটিভদের থেকে কিছু রেফারেন্স পেয়েছো যে অমুক জায়গায় অমুক ডাক্তার ভালো, তাকে একবার গিয়ে দেখাও, তার সুস্থ হয়ে যাবে, স্বাভাবিক এটা। দেন ইউ আর রাইটিং দিস লেটার, তুমি চিঠিটা লিখছো, ঠিক আছে। তাহলে এবার রেমেডি কি? রেমেডি দুটো হয়, একটা হচ্ছে অ্যাপারেন্ট, আরেকটা হচ্ছে ডিস্টেন্ট। তো বাবা অ্যাপারেন্ট গোলটা কি তোমার? অ্যাপয়েন্টমেন্ট। আর ডিস্টেন্ট গোলটা কি? কিওর। তাহলে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট থেকে বা মূল্যবান সময় থেকে আমাকে বঞ্চিত করবেন না, আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট চাইছি, আপনার গুণগ্রাহী, আমি একবার গিয়ে আপনারা দেখালে আমি বিশ্বাস করি যে আমি সুস্থ হয়ে যাবো। তার মানে সুস্থ হওয়াটা হচ্ছে আমার এন্ড গোল। মিনস কি, কিসের মাধ্যমে সুস্থ হব? আপনার চিকিৎসার মাধ্যমে। তা আপনার চিকিৎসার জন্য আমার কি প্রয়োজন? অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন। সেটা তুমি রিকোয়েস্ট করছো ওনাকে যে রেমেডি হিসাবে, প্রাইমারি টেম্পোরারি রেমেডি হচ্ছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট দরকার,
এবং আমার ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল গোল হচ্ছে যে আমাকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে, সুস্থ হতে হবে। বুঝতে পারলাম কথাটা না পারলাম না? দিস ইজ হাউ উই রাইট বোঝা গেছে? কোনো প্রশ্ন হলে বলো বাবা এখান থেকে। স্যার মার্কস পাওয়ার ক্ষেত্রে এই 4টে যে আলাদা মানে মেথড বললেন, এগুলো স্যার কিরকম ভাবে মানে ম্যাটার করে আর কি? মানে মনে তো যা হচ্ছে ডিভিশনটাই বেস্ট আর কি, সেই হিসেবে জিজ্ঞেস করছি। না, প্রশ্নটা বেস্ট নয়, প্রশ্নটা হচ্ছে এক একটা ফরম্যাটের জন্য তোমাকে এক একটা উপায় নিতে হবে আর কি, ঠিক আছে? কম্পোজিশনের ক্ষেত্রে যেরকম আমরা সব থেকে বেশি যাই হচ্ছে ডিভিশন মেথডে, রিপোর্টের ক্ষেত্রে যাই আমরা মোস্টলি কজ এফেক্টে বা হচ্ছে ওই কম্পেয়ার কন্ট্রাস্টে, কোনো কোনো সময়তে আমরা রিপোর্টের ক্ষেত্রেও ডিভিশনে যেতে পারি, কোনো সমস্যা নেই। লেটারগুলোর ক্ষেত্রে এক্সক্লুসিভলি কাজ করে হচ্ছে কোনো সময়তে কম্পেয়ার কন্ট্রাস্ট, কোনো সময়তে হচ্ছে কজ এফেক্ট, কোনো সময়তে হচ্ছে এই ধরনের সমস্যাগুলো, ঠিক আছে? যদি বলে যে বাড়িতে বারবার কারেন্ট চলে যাচ্ছে, যদি বলে তখন আমরা কজ এফেক্টে যাই। যদি বলে যে ফ্রিকোয়েন্ট পাওয়ার কাট, যদি বলে যে বাড়ির সামনে জল জমে আছে, তখন আমরা কজ এফেক্টে চলে যাব, ঠিক আছে? আবার যখন বলবে নাগরিক সমস্যা যেগুলো আর কি, সেগুলো নিয়ে যদি বলে তখন তুমি আবার এই ধরনের সমস্যা লিখবে। তোমার যে বিসিএস জিজ্ঞেস করেছিল তোমার একটা লাগেজ হারিয়ে গেছে, তো লাগেজ হারিয়ে গেছে এটাকে আর কজ এফেক্ট তুমি কিভাবে নিয়ে যাবে, তখন প্রবলেম অ্যানালিসিস সলিউশনে নিয়ে যেতে হবে। বুঝতে পারলাম কথাটা? তো ওটা হ্যাঁ স্যার। তোমাকে কোনো একটা স্ট্রাকচার নিতে হবে এবং তোমাকে জাস্টিফাই করতে হবে। স্যার কোনো বিষয় যদি আমরা না জেনে থাকি তাহলে ওই প্রবলেম অ্যানালিসিস সলিউশনে চলে যাব। এই কথা আমি একদমই বলিনি, কোনো বিষয় আমরা না জেনে পারি না, এটা একটা নিয়ম হচ্ছে এরকম প্রবলেম না অ্যানালিসিস স্যার, এবার সলিউশন ধরুন এই বিষয়ে আমি একেবারেই জানি না কিন্তু চলে এসছে কোশ্চেনটা, সেক্ষেত্রে কোনটা করব? সেক্ষেত্রে কি ফরম্যাট লিখতে দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে। প্রবলেম অ্যানালিসিস সলিউশন ইজ ফর দি বিগিনার্স অনলি, রাইট? যেখানে তুমি প্রবলেমটা সারফেসে বলবে যে ভাই এটা হচ্ছে সমস্যা, ঠিক? তারপরে তোমাকে সেই সমস্যাটাকে বিভিন্ন রকম ভাবে অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে? যে সেখানে তোমাকে বলতে হবে যে সেই সমস্যার ধরো তুমি খুব ডিটেলে লিখতে পারছো না, তখন তোমাকে ভাবতে হবে যে ঠিক আছে এই সমস্যার সূত্রপাত কোথায়, এই সমস্যার এন্ড রেজাল্ট কি, কোথায় কোথায় ক্রাইসিস তৈরি হচ্ছে, দিজ আর টু বি ডিসকাসড। এগুলো যখন হয়ে যাচ্ছে তখন তোমাকে লিখতে হবে তুমি কি সলিউশন আশা করছো, ঠিক আছে? ছেলেবেলায় আমরা ওই এডিটোরিয়াল লেটারগুলো লিখতাম, মনে আছে? এডিটোরিয়াল লেটার, সেই এডিটারকে বিভিন্ন রকম ভাবে বলতাম যে আমার লেখাটাকে ছাপিয়ে দিন, হ্যাঁ? তো ওটা হচ্ছে এই মেথডে লেখা। আচ্ছা, বুঝতে পারলাম? সেই বলছি তোমাকে, একটা এসেছিল মনে আছে, বিসিএস এসেছিল, কোনো একটা সিনেমার ম্যানেজারকে একটা চিঠি লিখুন একটা বাচ্চাদের জন্য শো রান করানোর জন্য, এরকম একটা টপিক এসেছিল 2020 নাগাদ, 2021 এরকম সময়তে। সেটাও এই একদম একই রকম, ঠিক আছে? তো তুমি সারফেস বলো যে বাচ্চারা অত্যন্ত রকম স্ট্রেসড আউট নিজের পড়াশোনা নিয়ে, ব্যাস। এইবারে তুমি লেখো যে আমাদের ছেলেবেলা কিরকম কেটেছে আর আজকের বাচ্চারা কি পরিমাণ স্ট্রেসড আউট, তুমুল পড়াশোনা করছে, কেউ কেউ কম্পিটিশন বেড়ে গেছে, কেউ রেজাল্ট পাচ্ছে, কেউ পাচ্ছে না, দে আর গেটিং ফ্রাস্ট্রেটেড। এটা যেমন সত্য কথা, তেমন আবার উল্টোটাও সত্য যে এই ইন্ডাস্ট্রি প্রায় বন্ধ হওয়ার মুখে, বাচ্চাদের জন্য ছবি তৈরিই হয় না এখন আর। তো আপনারা যদি সেগুলোকে উৎসাহ দেন আস্তে আস্তে, তো কেবলমাত্র বাচ্চাদের ছবি আপনি যদি রান করান তার মানে তো আপনার ব্যবসা কোনোভাবে নষ্ট হচ্ছে না। এমন তো না যে বাচ্চা একাই আসবে, তার সাথে তার বাপ মাও আসবে। তাহলে এরকম ভাবার কোনো কারণ নেই যে 5টা বাচ্চাকে নিয়ে আপনাকে একটা নিজের ক্ষতি করে কোনোটা শো চালাতে হবে। তাহলে তার জন্য আপনার যে প্রফিটটা যেটা থাকবে আর কি, সেটাও যেমন প্যারালালি আপনি পাবেন, আবার আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা, সেটাও বেশ খানিকটা মিটিগেটেড হবে এবং বাচ্চারাও তাতে অনেক বেশি রিলিফ এনজয় করবে এবং পড়াশোনাতে মন দেবে, তারপর যা হওয়ার হবে আর কি, হচ্ছে ব্যাপার। তো তোমাকে চেষ্টা করতে হবে অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভটাকে অন রাখতে, নিজের ওই সাইডটাকে ওপেন রাখতে, যে কেউ তুমি নিজে আজকে সোশ্যালি অ্যাওয়্যার একজন সিটিজেন, তোমার মনে হয়েছে যে ঠিক আছে বাচ্চারা এত বেশি স্ট্রেসড আউট, ওদের জন্য সিনেমার ব্যবস্থা করা উচিত। যে সিনেমা হলের মালিক, সে কেন ভাই নিজের ক্ষতি করে চালাবে? তখন তাকে তার বিজনেস পার্সপেক্টিভটা বোঝাতে হবে যে আপনি যদি বাচ্চাদের জন্য ফিল্ম চালান তাহলে লোকে উৎসাহী হবে, বাচ্চাদের সঙ্গে সঙ্গে তাদের বাপ মারাও যাবে, তাহলে আপনার ক্ষতিও হলো না,
আবার প্যারালালি এই ইন্ডাস্ট্রিটাও রিভাইভ করবে, তাতেও কিছু লোকের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে আর কি। এই ইন্ডাস্ট্রিটা যে একেবারেই বসে যাবার মুখে, ছোটদের জন্য যারা কাজকর্ম করে আর কি। শিশু সাহিত্য এখন আর পাওয়াই যায় না। সুকুমার রায়, বিদ্যাসাগর যেটুকু লিখে গেছে, রবীন্দ্রনাথ সহজ পাঠ যেটুকু করে গেছে ওটুকুই, তারপরে এখন যেগুলো হচ্ছে সেগুলো তো পাতা দেওয়ার যোগ্য না। তো কথা হচ্ছে যে আমরা এখন ওই নিয়ে পড়ে আছি। তার মানে যদি এইবার আবার এটাকে উৎসাহ দেওয়া যায় তাহলে হয়তো কিছু লোক আবার এটা নিয়ে কাজ করবে আর কি। বুঝতে পারলাম? তো হ্যাঁ তোমাকে স্যার। ওই পার্সপেক্টিভ থেকে আলোচনা করতে হবে যে সেটা সর্বগ্রাসী হবে, সব ডাইমেনশনকে তুমি ওখানে একই সঙ্গে ইনভলভ করতে পারবে আর কি। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার যে এবারে আমরা মানে হ্যাঁ বলো। মেথডের জাস্টিফিকেশনটা সব থেকে ভালো দিতে পারবো, সেই প্রসেসটায় লেখাটাই স্যার সব থেকে হ্যাঁ বেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। হোয়াট এভার ইউ আর অ্যাবসলিউটলি কমফোর্টেবল উইথ, তুমি যে স্ট্রাকচারের সঙ্গে নিজেকে সব থেকে ভালো অ্যালাইন করতে পারবে তুমি সেটাই লিখবে। এর কোনো মানে কোনো স্ট্রেট লাইন নেই যে আমি বলে দিয়েছি মানে ওটা হবে না। আমি এসব বলে দেওয়ার পক্ষপাতীও নই। আমি 4টে মেথডের অপশনগুলো তোমাকে দিয়ে রাখলাম, তোমার যেটা ঠিক বলে মনে হবে তুমি সেটা লিখবে। প্রিভিয়াস ইয়ারের সাথে মিলিয়ে দেখে নাও, তাহলে ঝামেলা মিটে যায়। বাবা কনক্লুশন প্যারাগ্রাফ, একটাই প্যারাগ্রাফ তার 4টে লেয়ার হয়, বুঝলে? একটাই প্যারাগ্রাফ কনক্লুশনে তার 4টে লেয়ার হয়, 1 2 3 4। হয়েছে? প্যারাগ্রাফ কিন্তু একটাই, তার লেয়ার হচ্ছে, কম্পোনেন্ট হচ্ছে টোটাল অফ 4, 4টে। একদম প্রথমটায় আমরা লিখি হচ্ছে বায়াস। আছে বায়াস মানে আমরা এক্স্যাক্টলি কোন দিকে রয়েছি সেটা লিখে দিতে হয়। ধরো ধরো এখানটায় লিখলাম হচ্ছে despite moral compulsions বা obligations purpose served by animals still has a long way to go। বুঝলি? এখান থেকে পরিষ্কার হয়ে গেল কিছু মোরাল কম্পালশন বা অব্লিগেশন আছে, অত গুরুত্ব দিয়ে লাভ নেই, অ্যানিমেলকে ডাকতে হবে, এখন কিছু করার নেই। এইবারে এই যে সেকেন্ড কম্পোনেন্টটা, এইখানটাতে আমরা লিখবো হচ্ছে available solutions। হয়েছে? এখানে যদি গভর্নমেন্টের কোনো স্কিম থেকে থাকে, পার্টিকুলার কোনো ল, কোনো অ্যাক্ট যা তোমার জানা আছে, কোনো কনস্টিটিউশনাল প্রভিশন যদি কিছু থেকে থাকে, হোয়াট এভার ইউ নো অ্যাবাউট, তুমি যেগুলো জানো, ঠিক আছে, এইটা তোমাকে লিখে রাখতে হবে হচ্ছে এই জায়গাটাতে। ক্লিয়ার? এইটা তোমাকে লিখে রাখতে হবে হচ্ছে এই জায়গাটাতে, যাই জানো তুমি, ঠিক আছে? এখানে অ্যানিমালস অ্যাক্ট মেনশন করতে পারবে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট মেনশন করতে পারবে, যেগুলো অলরেডি রয়েছে আর কি। কিন্তু ওই যে বলেছিলাম যে সমাজে যেদিন থেকে অপরাধ এসছে তার একদিন পর থেকে শাস্তির বিধানও এসছে। তা কথা হচ্ছে যে এগুলো করে কি আর অপরাধ প্রবণতা বা অপরাধ কি ঠেকানো গেছে? না,
মানুষ নিত্যদিন নতুন নতুন অপশন তৈরি করেছে অপরাধ করার জন্য। তখন আমরা কি করব? তখন আমাদের কাছে কি উপায় আছে? সেক্ষেত্রে আমাদের কাছে উপায় খুব স্পষ্ট। সেক্ষেত্রে বলে দেওয়া আছে যে এই যে নাম্বার 3 তে মাথায় রাখবে, এখানে আমরা করি কি, সাজেস্টেড রিফর্মস। এইখানে মাথায় রাখতে হবে suggest affordable solutions to the existing problems। বুঝলে? তোমাকে এই জায়গাটাতে এসে তোমাকে কিছু নির্দিষ্ট সলিউশন সাপোর্ট করতে হবে। হ্যাঁ, এখানে আমরা জেনারেলি যেরকমটা লিখি যে নতুন অ্যাক্ট যেরকম ফ্রেম করতে হবে, তেমনি অ্যামেন্ডমেন্টের প্রয়োজন আছে, এনফোর্সমেন্টের প্রয়োজন আছে। ঠিক আছে, এনফোর্সিং অথরিটিকে পুরোপুরি লিবার্টি দিতে হবে, তারা যেন অ্যাক্টগুলোকে প্রিসাইজলি প্র্যাকটিস করতে পারে, সেখানে কোনো রকম পলিটিক্যাল ইন্টারভেনশন বা কোনো রকম ইনফ্লুয়েন্স রাখা চলবে না আর কি। এগুলো তোমাকে সাজেস্ট করে দিয়ে আসতে হবে হচ্ছে এই জায়গাটায় এসে। ঠিক আছে, তুমি যদি চাও তুমি নতুন কোনো সলিউশনও লিখতে পারো, যদি মনে হয় পুরনো সলিউশনগুলো রিপেয়ার করে দেবো তাহলে সেটাও করতে পারো, তোমার ব্যাপার, সেটা যা খুশি করো। আর ফাইনালি এই যে লাস্ট জায়গাটা বাবা, এইখানে আমরা লিখি হচ্ছে ওয়ে ফরওয়ার্ড। ওয়ে ফরওয়ার্ড মানে হোয়াট নেক্সট, এরপরে কি হবে? সলিউশনও তো দিয়ে দিলে তুমি, কি করতে হবে সেগুলোও বলে দিলে, তারপরে কি? এই জায়গাটায় 3টে কোয়ালিটির কথা মাথায় রাখতে হয়। দিস হ্যাজ টু বি অ্যাফার্মেটিভ, লজিক্যাল বা রেশনাল, এবং কনক্লুসিভ। কনক্লুসিভ মানে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে মরা কান্না কেঁদে লাভ নেই, সব শেষ হয়ে গেল আর কিছু হবে না। ঠিক আছে, এই দেশটা এবারে গোল্লা হয়ে গেল, কিছু বলতে পারবে না। তোমাকে অ্যাফার্মেটিভ থাকতে হবে, মানে উই স্টিল হ্যাভ স্কোপ লেফট, এখনো পর্যন্ত আমাদের কাছে যথেষ্ট স্কোপ রয়েছে। আমরা চাইলে যে কোনো সময়তে যদি ওপরে মেনশন করা এই সমস্যাগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে এই ক্রাইসিসটাকে অনেকটাই আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, লজিক্যাল বা রেশনাল থাকতে হবে, আবেগে ভেসে গেলে চলবে না। ঠিক আছে, যে সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ এরকম ব্যাপারও নয়, সব ঠিক হবে না, সেখানে সমস্ত স্টেক হোল্ডারদের ইন্টারভেনশন প্রয়োজন আছে। ঠিক আছে, কেবলমাত্র গভর্নমেন্ট ঠিক করতে পারবে না, কেবলমাত্র পুলিশ ঠিক করতে পারবে না, কেবলমাত্র আমরাও ঠিক করতে পারবো না। স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্রয়োজন, যতগুলো স্টেক হোল্ডার রয়েছে ইস্যুর সাথে রিলেটেড, তাদের প্রত্যেকের অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ ইম্পর্টেন্ট। এবং ফাইনালি লিখতে হয় হচ্ছে কনক্লুসিভ, দিস হ্যাজ টু বি কনক্লুসিভ। কনক্লুসিভ মানে হচ্ছে অ্যাপারেন্টলি লেখাটা পড়ার পরে যেন মনে হয় যে হ্যাঁ তোমার লেখাটা একদম ঠিকঠাক ফ্লোতে এগিয়েছে, এবং ফাইনালি তুমি যে কনক্লুশনটা তৈরি করছো ইট ইজ অ্যাপারেন্টলি লজিক্যাল। মানে সেই মুহূর্তে যেন প্রশ্ন না ওঠে, পরে বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাবলাম 1000 প্রশ্ন তৈরি করলাম, তাতে কিছু আসা যায় না। একবার নাম্বার বসিয়ে দেওয়া মানে সেই মুহূর্তের জন্য লেখাটাকে খুব বেশি রকম কনভিন্সিং হতে হবে। বুঝতে পারলাম তো? স্যার সাজেস্টেড রিফর্মসটা আরেকবার বলবেন? সাজেস্টেড রিফর্মস মানে হচ্ছে, দেখো কিছু পলিসি অলরেডি গভর্নমেন্ট ফ্রেম করে রেখেছে, কিন্তু গভর্নমেন্ট তো অ্যাক্ট অনেক ফ্রেম করেছে, তা বলে কি সমস্যা মিটে গেল? না, এখানে তোমার পার্সোনাল ওপিনিয়ন দেওয়ার জায়গা, যে কিভাবে এই অ্যাক্টগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে বা অ্যামেন্ড করতে হবে, বা তোমার যদি নতুন কিছুর প্রভিশন লাগে, দরকার হয়, তোমার যদি মনে হয় যে এটাও করা উচিত, তুমি সেটাও লিখে দেবে, কিন্তু দ্যাট হ্যাজ টু বি অ্যাফোর্ডেবল। হয়েছে, মানে জ্যাম কমানোর জন্য হেলিকপ্টার সার্ভিস তুমি চালু করতে পারবে না। তুমি বলতে পারো যে অল্টারনেটিভ মিনস অফ ট্রান্সপোর্টেশনকে প্রমোট করার জন্য, মানে রাস্তায় জ্যাম যখন হচ্ছে তখন তুমি বলতে পারো যে ওভারব্রিজ তৈরি হোক, তুমি বলতে পারো যে ট্রেন বা মেট্রো রুটকে আরো বেশি এক্সপ্যান্ড করা হোক, তুমি বলতে পারো যে গঙ্গায় যে ফেরি সার্ভিস রয়েছে সেগুলোকে নতুন করে ডেভেলপ করা হোক, এসবগুলো লিখতে পারো।
কিন্তু যেটা অ্যাফোর্ডেবল নয়, হাউ এভার কারেক্ট ইট ইজ, যদি মানে ঠিকও হয়ে থাকে তাহলে তুমি লিখতে পারবে না। তোমার দেশের জন্য সত্য নয়, পৃথিবীতে কোনো না কোনো দেশের জন্য তো সত্য যে উবার একটা হেলিকপ্টার সার্ভিস চালু করেছে, কিন্তু তোমার দেশের ক্ষেত্রে ওটা এই মুহূর্তে সত্য নয়, যেহেতু নয় সেই জন্য তুমি লিখতে পারবে না। বুঝতে পারলাম? তো হ্যাঁ স্যার। আবেগপ্রবণ হলে চলবে না, এখানে তোমাকে অনেক বেশি র্যাশনাল থাকতে হবে। র্যাশনাল থাকা মানে হচ্ছে যে আই এম স্টিল গ্রাউন্ডেড, এবং আমি যাদের প্রতিনিধি হব এই চাকরিটা পেয়ে গেলে আমি তাদের কথা মাথায় রেখেই এই সলিউশনটা করলাম। স্যার লজিক্যালের নিচে কি লিখেছেন ওটা বুঝতে পারা যাচ্ছে না। র্যাশনাল, র্যাশনাল, RATIONAL, র্যাশনাল। লজিক্যালের নিচে লিখেছি র্যাশনাল। ঠিক আছে? আমি পড়িয়ে দিলাম বাবা দুটো পার্ট, ঠিক আছে? এর পরের দিন আমরা রাইট নিয়ে কথা বলবো, হ্যাঁ, হাউ টু ড্রাফট, এই পলিসি অ্যাপ্লাই করে কিভাবে লেখা তৈরি হবে, ঠিক আছে? এর পরের দিন আমরা সেটা নিয়ে কথা বলবো। তোমরা এর মাঝখানে বাড়িতে যত প্রিভিয়াস ইয়ার আছে সব এই স্ট্রাকচারে ফেলে একবার দেখে নিও যেটা ম্যাচ করছে কিনা, তাহলেই হবে। ঠিক আছে, ওকে স্যার। চলো, টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম।